পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজে লাগাতে পারে অথবা পলিসি ফর্মুলেশনে কাজে লাগাতে পারে। আমি আমার সেশনের শুরু থেকে একটা এক্সাম্পল দেই যে আমরা আসলে আমাদের নিজেদের লাইফ থেকে যখন আমরা কোনো রিসার্চ করব এবং সেটা যদি ইম্প্যাক্টফুল রিসার্চ হয় দেন এটার আউটকামটা কি হতে পারে। আমরা বাংলাদেশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি, রাইট? এটা আমরা সবাই জানি। 2022 সালে যেটা আমরা করেছি এবং এটা পাবলিশ হয়েছে, সেই প্রিপারেশনের ঠিক আগে আগে যে ইম্প্যাক্টটা ভালনারেবল populations, a specific group, there are so many vulnerable groups, একটা স্পেসিফিক গ্রুপ আছে যাদেরকে নিয়ে আমরা খুব কম কথা বলতে, ইদানিং একটু কথা বলা শুরু হয়েছে। আসলে ডিসেবিলিটির উপরে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট এরকম, এই জায়গাটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করেছি, যেটা আমি শুরুতে বলেছি যে উই অলওয়েজ ট্রাইং টু ক্রাফট নিউ নলেজ। ওই জিনিসটা খুঁজে বের করার পর তাদের রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটির কথাগুলো কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে ইন্টিগ্রেট হয়েছে। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের সবার জায়গা থেকে বিভিন্ন কাজ করতে পারি, যেটা পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি ফর্মুলেশনের জায়গাতে গিয়ে টাচ করবে। সো একদম শুরুতে আমি আমার সেশন শুরু করার আগে আপনাদের কাছে যেটা আপিল করতে চাই, আপনারা অনেক ডাইভার্স গ্রুপ থেকে এসছেন, ডাইভার্স ইউনিভার্সিটিস দেখতে পাচ্ছি, ডাইভার্স ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি। তো আপনারাও এখন থেকেই নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যেন আপনার কাজের জায়গাটা আলটিমেটলি দেশের কমিউনিটি রেজিলিয়েন্সে অথবা ন্যাশনাল রেজিলিয়েন্সে একটা রোল প্লে করে। সো এই বলে আমি আমার সেশনটা একটু স্টার্ট করি। আজকে আমি যে সেশনটা নিব আপনাদের সাথে এবং যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিন বলি, বাট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমরা যে কথাগুলো প্রতিদিন বলি কিংবা প্রতিদিন বলতে কাউকে শুনি, সেই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা হয়তোবা হ্যাজার্ডকেই ডিজাস্টার বলছি অথবা ডিজাস্টারকেই হচ্ছে ভালনারেবিলিটি বলছি অথবা সামথিং লাইক দ্যাট। সো এই জায়গাটাতে আসলে মিসকনসেপশনটা ক্লিয়ার করা কিভাবে যেতে পারে। আসলেই আমরা যখন রিস্ক অথবা ভালনারেবিলিটি দুটো শব্দ ব্যবহার করব, তখন আসলে আমরা নিজেরা কতটুকু প্রস্তুত হয়ে ব্যবহার করব। আমরা যখন অন্যকে ব্যবহার করতে শুনবো, তখন আমরা এই শব্দগুলোর যে মিসকনসেপশন মার্কেটে ঘুরে বেড়ায় সেগুলোকে কতগুলো দূর করতে পারবো। সো আই বি ভেরি ব্রিফ। আমি খুব বড় প্রেজেন্টেশন আপনাদের সাথে দিব না, আমি খুব ছোট করে একটা প্রেজেন্টেশন দিব। এবং আমাদের এই আজকের সেশনে কিন্তু মূল অবজেক্টিভ হচ্ছে রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি ক্যালকুলেশন না। আমাদের এই সেশনের মূল অবজেক্টিভটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশনস অফ each and every component belongs to risk as well as vulnerability. So am I right, Mim? জি আপু। আমি যদি সি ফর ক্লাইমেটের অবজেক্টিভটা বুঝে থাকি, কারণ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি ক্যালকুলেশন কিন্তু ইটস এ বিগ টার্ম, এটা অনেক সময়ের বিষয় এবং এই জিনিসটা করার জন্য আপনাদের ইউনিভার্সিটি পাস করে বের হতে হবে। তারপর এই সাবজেক্ট ম্যাটারে আপনাদেরকে বেশ একটা দক্ষতা তৈরি করতে হবে। দক্ষতা তৈরি করার পর আপনি রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটিটাকে ক্যালকুলেট করতে পারবেন। আমি বলছি না যে আপনি এখনই ক্যালকুলেট করতে পারবেন না, অবশ্যই ক্যালকুলেট করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার স্পেশালাইজড লেকচার লাগবে। So before calculating risk and vulnerability of any sector of any aspect, আপনারা কি কি চিন্তা করতে পারেন এখন থেকেই, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। So let's start my presentation. So am I visible, Mim? Yes আপু, you are visible. Okay.
তো আমাদের লেকচারের যে টাইটেল সেটাও হচ্ছে রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি, বাট কোনটা আগে আর কোনটা পরে, ভালনারেবিলিটি আগে আর নাকি হচ্ছে রিস্ক আগে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। মিম আমার সম্পর্কে একটু পরিচয় দিয়েছে, আমি আমার সম্পর্কে আরেকটু পরিচয় দিই। আমার নাম তো আপনারা অলরেডি জানেন, আমার নাম শারমিন নাহার নিপা। আমি সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, সিনসিয়ার ব্র্যাক ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেটর অফ রিসার্চ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছি। আর এর আগে আমি সিজিআইএস এ কাজ করেছি কিছুদিন। সিজিআইএস এর আগে আমি ডিজাস্টার ফোরামের সাথে কিছুদিন কাজ করেছি। আর ছোট্ট একটি কারেকশন মিম, আমার এক্সপিরিয়েন্স মোর দ্যান 14 ইয়ার্স, নট 12 ইয়ার্স। তো 2 বছরে কোনো কিছু যায় আসে না যদিও, কিন্তু তারপরেও আমরা এটাকে বলার সময় বলি যে আমার এক্সপিরিয়েন্সটা আসলে কত দিনের। সো আমার এক্সপার্টাইজ হচ্ছে বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিসগুলো ফর্মুলেশন। আমার আরেকটা এক্সপার্টাইজ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্ট, প্রিপেয়ারিং climate change modules for the capacity development program and policy advocacy. আর আমার পড়াশোনা হচ্ছে, আমি আমার অনার্স মাস্টার্স করেছি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফ্রম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, অ্যান্ড আই ডিড অ্যানাদার মাস্টার্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো এখনো শিখছি, শেখার কোনো শেষ নাই। তো আমাদের এই আজকের সেশনের শুরুর দিকে যে টপিক সেটা হচ্ছে হ্যাজার্ড। আমরা সবসময় একটা শব্দ ব্যবহার করি যে বাংলাদেশ ইজ এ হ্যাজার্ড প্রোন কান্ট্রি, বা আরো অনেক ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করি। যেহেতু আমরা রিস্ক শব্দটাকে সবার শেষে বুঝবো, সো রিস্ক বোঝার আগে যেই টার্মিনোলজিগুলো আপনাদেরকে জানতেই হবে সেই টার্মিনোলজিগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এবং ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে হ্যাজার্ড। তো আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন কিনা যে হোয়াট ইজ হ্যাজার্ড? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? প্লিজ, ইয়েস প্লিজ। হ্যাজার্ড হোয়াট ইজ, হচ্ছে একটা একটা ইভেন্ট যেটা এখনো হয় নাই বাট হওয়ার পসিবিলিটি আছে এবং যেটা হইলে অনেক বেশি ক্ষতি হইতে পারে। তো সেটা যে কোনো টাইপের হ্যাজার্ড হইতে পারে, কোনো ডিজাস্টার হইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাট সেটা এখনো ঘটে নাই, ঘটার প্রবাবিলিটি আছে। এবং যদি সেটা ঘটে সেটা ইনজুরি ঘটাবে অথবা হার্ম ঘটাবে পিপল বা প্রপার্টির। ওকে, এনিওয়ান এলস? এটা একটা ইভেন্ট। এটা হচ্ছে মানুষের যখন ভালনারেবিলিটিটা হচ্ছে কম থাকে তখন হচ্ছে সে হচ্ছে ওই হ্যাজার্ডটা হচ্ছে ফেস করে। এবার হ্যাজার্ডটা যখন ফেস করে তখন তার হচ্ছে লস ড্যামেজ হয়, যখন তখন একটা ডিজাস্টার সেটা হচ্ছে রূপ নেয়। মানে হ্যাজার্ড যখন আমরা ধরে নিতে পারি যে সুন্দরবনের একটা দ্বীপ অঞ্চলে হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে, বাট ঘূর্ণিঝড়ে হচ্ছে কেউ হচ্ছে এফেক্টেড হচ্ছে না। যখন এফেক্টেড হবে তখন সেটা ডিজাস্টার হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজন বলেছেন খুব সুন্দরভাবে। তো মাই কোয়েশ্চেন ইজ, যখন আমরা এটাকে ঘটতে দেখব তখনই কি আমরা এটাকে ডিজাস্টার বলবো? না, 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 ডিজাস্টার হইতে গেলে এটা মানুষকে ক্ষতি তো হচ্ছে করবে, প্লাস মানুষ এক্সটার্নাল হেল্প লাগবে আমাদের। আমরা সেটা নিজেদের ক্যাপাসিটি দিয়ে আমরা ওভারকাম করতে পারবো না, আমাদেরকে হেল্প নিতে হবে। যখন আমরা হেল্প ওকে, নিব তখন হচ্ছে সেটা ডিজাস্টার হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যদি খুব সোজা ভাষায়, আপনারা খুব সুন্দর করে কিন্তু বলেছেন আমাকে যে হোয়াট ইজ হ্যাজার্ড। আমি যদি এটাকে আরেকটু সোজা ভাষায় বলি তাহলে সেটা কিরকম হতে পারে? আমরা হ্যাজার্ড কাকে বলবো? এনিথিং হুইচ হ্যাজ দ্য পোটেনশিয়ালিটি টু হার্ম। আপনারা আজকে এই জিনিসটা মুখস্থ করবেন যে আপনি বলছেন যে একজন শুরুর দিকে যিনি বলেছেন উনি কিন্তু অলরেডি একটা শব্দ ব্যবহার করেছেন, এটা একটা ডিজাস্টার হতে পারে, এটা একটা অন্য একটা ইভেন্ট হইতে পারে। আমরা কিন্তু এভাবে করে এই সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করব না, আমরা খুব সোজা ভাষায় সংজ্ঞায়িত করব। হ্যাজার্ড হচ্ছে
এমন কিছু যেটা আপনার হার্ম করার সম্ভাবনা রাখে। সো ইট হ্যাজ দ্য পোটেনশিয়ালিটি টু হার্ম। যেমন এটা দুইভাবে আমরা চিন্তা করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড, রাইট? সো আমরা ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড হ্যাজার্ডগুলোর কথা যদি চিন্তা করি, সেখানে আমাদের ন্যাচারাল যে ফেনোমেনার সাথে রিলেটেড যে হ্যাজার্ডগুলো, সেগুলো আমরা সবচেয়ে বেশি কথা বলি ওই হ্যাজার্ডগুলো নিয়ে। যেমন ড্রাউট একটা আছে, যেমন সাইক্লোন একটা আছে, ফ্লাড আছে, ফ্লাড ইনডিউসড রিভার ব্যাংক ইরোশন আছে, রাইট? এখন এই যে ন্যাচারাল হ্যাজার্ডটা আপনি বলছেন, এই সবগুলো হ্যাজার্ডের কি, ধরেন এটা একটা ইভেন্ট, রাইট? এটা একটা আইটেম, তাহলে এই সবগুলো আইটেমের কি আপনাকে ক্ষতি করার সম্ভাবনা আছে নাকি নাই? ক্ষতি করার সম্ভাবনা তো আছে। ক্ষতি করার সম্ভাবনা আছে। আবার অন্যদিকে যদি চিন্তা করেন ম্যানমেড, ফর এক্সাম্পল ফায়ার, ফায়ার একটা হ্যাজার্ড, রাইট? সো ফায়ার যদি আপনার একটা হ্যাজার্ড হয়ে থাকে, একটা ইনসিডেন্ট, একটা ইভেন্ট হয়ে থাকে, তাহলে এই ফায়ারের কি একটা ক্ষতি করার সম্ভাবনা আছে নাকি নাই? আরেকটা ম্যানমেড হ্যাজার্ডের কথা আমরা সব সময় সব জায়গায় দেখি, যেমন ওয়েল স্পিল ফ্রম দ্য শিপ। আমরা সুন্দরবনে বেশ কিছুদিন আগে একটা বড় ওয়েল স্পিলিং এর ঘটনা ঘটতে দেখেছিলাম, যেটা কিন্তু আমার ওই পার্টিকুলার সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের জন্য অনেক একটা ক্ষতির কারণ হয়ে গেছিল। তাহলে ওই হ্যাজার্ড, ওই ওয়েল স্পিলও কিন্তু একটা ম্যানমেড হ্যাজার্ড। আমি ফায়ার একটা বলেছি ম্যানমেড হ্যাজার্ড, একটা ওয়েল স্পিল বলেছি একটা ম্যানমেড হ্যাজার্ড। দেয়ার আর সো মেনি হ্যাজার্ড যেটা কিন্তু মানুষের সাথে জড়িত, যেমন টেকনোলজিক্যাল হ্যাজার্ড। একটা কারখানায় আপনি যে কোনো ধরনের রাসায়নিক যে পদার্থগুলো থাকে, সেখান থেকে একটা ইয়ে হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে, সেখান থেকে বিস্ফোরণ হতে পারে। তাহলে ওই রাসায়নিক দ্রব্যটা হচ্ছে একটা হ্যাজার্ড, রাইট? এটাকে আমরা বলছি টেকনোলজিক্যাল হ্যাজার্ড। আরেকটা দেখেন, খুব মজার একটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করি, কলার খোসা। রাস্তায় যখন একটা কলার খোসা পড়ে থাকে, এটা কি আপনাকে ক্ষতি করার সম্ভাবনা রাখবে নাকি রাখবে না? রাখবে। আমি এখানে একটু পজ করি। আমি কিন্তু আমার সেশনে হচ্ছে পুরোটা সময় আপনাদের সাথে কথা বলতে বলতে পড়াবো, নট লাইক যে আমি নিজে শুধু বলবো আপনারা শুধু শুনবেন। ইট নিডস টু বি ইন্টারেক্টিভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্মিনোলজি রিলেটেড টু রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। আদারওয়াইজ আপনি যখন সংজ্ঞাটা কারোর সাথে শেয়ার করবেন, পরবর্তী সময়ে যখন আপনি নিজে আরেকজনকে পড়াবেন, ডিসেমিনেট করবেন নলেজটা, তখন কিন্তু আপনি ভুল তথ্য তাকে দিবেন। সো আমরা আমাদের এই সেক্টরে কিংবা যে কোনো সেক্টরে যখনই কাজ করব, আমরা একটা জায়গায় খুব ভালো মতো বিশ্বাস করব যে ভুল তথ্য থাকার চেয়ে কিন্তু তথ্য না থাকাটা অনেক বেশি ভালো, কারণ ভুল তথ্য আপনাকে মিসগাইড করবে। সেই কারণে আমরা পুরো সেশনটা কথা বলতে বলতে যাব, আপনারা আমার সাথে থাকবেন বলে আমি আশা করছি। তো আমাদের কলার খোসা যদি রাস্তায় থাকে, এটা একটা আইটেম, এইটা কি আপনার ক্ষতি করার সম্ভাবনা রাখে? রাখে। কারণ এই কলার খোসাটায় পা পিছলে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। আমি এই জেনারেল সংজ্ঞাটা দেই সবসময়, কারণ বোঝাতে চাই যে কোনো একটা আইটেমের, কোনো একটি ইভেন্টের, কোনো একটা ইনসিডেন্টের যদি, ইট কুড বি ম্যান মেড, ইট কুড বি ন্যাচারাল, সেইটার যদি আপনাকে ক্ষতি করার সম্ভাবনা থাকে, তখন সেটাকে আমরা পার্টিকুলারলি হ্যাজার্ড বলছি। আমরা বাংলাদেশকে one of the most hazard prone areas of South Asian region or of the world বলি। কেন? কারণ আমাদের অনেক ধরনের enabling factors আছে, যে factors গুলো বাংলাদেশকে একটা hazard prone কান্ট্রিতে রূপান্তর করেছে। যেমন আমার যদি ফানেল শেপড কোস্ট না থাকতো, তাহলে কিন্তু আমার এই হ্যাজার্ডের ইম্প্যাক্ট, যেমন সাইক্লোনের ইম্প্যাক্টটা অনেক বেশি অনেক বেশি হতো না। আমার হ্যাজার্ডই থাকতো, আমার সাইক্লোনই থাকতো, কারণ সমুদ্রে একটা সাইক্লোন হবে এটাই তো স্বাভাবিক, রাইট? সমুদ্রে তো আমাদের ড্রাউট হবে না। তাহলে আমার এনাবলিং ফ্যাক্টরসটা কি, এবং এটা নেগেটিভ এনাবলিং ফ্যাক্টরস।
আমার নেগেটিভ এনাবলিং ফ্যাক্টরস হচ্ছে আমার একটা ফানেল শেপড কোস্ট আছে, তার মানে আমার ফিজিক্যাল স্ট্রাকচার আমার ওই পার্টিকুলার হ্যাজার্ডটা থেকে আমাকে ক্ষতি করার সম্ভাবনা বেশি রাখছে। যদি আমার ফানেল শেপড কোস্ট না থাকতো, কোস্ট লাইন না থাকতো, তাহলে কিন্তু আমার সাইক্লোনের ক্ষতিটা বাংলাদেশের উপরে আমি অত বেশি দেখতে পারতাম না, রাইট? সো হোয়াট অ্যাবাউট রিভার ব্যাঙ্ক ইরোশন? রিভার ব্যাঙ্ক ইরোশন আমার ক্ষতি করার সম্ভাবনা আছে, রাখছে। এবং ক্ষতি করার সম্ভাবনাটা কেন এত বেশি রাখছে, কেন আমরা এত বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে? বাংলাদেশ ইজ এ রিভার অ্যান্ড কান্ট্রি। বাংলাদেশে এত রিভার আছে এবং কিছু কিছু রিভার আমরা অনেক বেশি রিভার ব্যাঙ্ক ইরোশন, কিছু কিছু রিভারে আমরা অনেক বেশি ব্যাঙ্ক ইরোশন দেখতে পাই, কারণ ওই পার্টিকুলার জোনগুলো হচ্ছে ইরোশন প্রোন এরিয়া। এখানেও আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এই পার্টিকুলার হ্যাজার্ডটা আপনার কোন জায়গায় বেশি ইম্প্যাক্ট করবে। সো দিজ আর অল নেগেটিভ এনাবলিং ফ্যাক্টরস। নেগেটিভ বলতে মানে আমরা তো সবসময় এনাবলিং ফ্যাক্টরসটা বোঝাই পজিটিভ অর্থে, বাট আমি এখানে আপনাদেরকে এটা নেগেটিভলি বলছি যে আমার কোন কোন ফ্যাক্টরসগুলো আমার এই হ্যাজার্ড দ্বারার ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। এই শব্দগুলো আমরা এনাবলিং ফ্যাক্টরসটা আবার যখন ভালনারেবিলিটি বলবো তখন আলোচনা করব। সো আমরা এই জায়গাটাতে হ্যাজার্ডের ডেফিনেশনটা বুঝলাম এবং কোন কোন হ্যাজার্ডগুলো হচ্ছে হিউম্যান মেড এবং কোন কোন হ্যাজার্ডগুলো হচ্ছে ন্যাচারাল, সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। এখন এখানে আপনারা একটা ডায়াগ্রামের দিকে যদি তাকান, তাহলে একটা আরেকটা এক্সাম্পল। এটা একটা পাহাড়, পাহাড়ের উপরে একটা পাথরের গোলা আছে। এইটা কি একটা হ্যাজার্ড নাকি এটা হ্যাজার্ড না? এটাও একটা হ্যাজার্ড, এটা পড়ে যেতে পারে যে কোনো সময়। এক্স্যাক্টলি, এটাও একটা হ্যাজার্ড। দেয়ার ইজ সাম পসিবিলিটি যে এটা পড়ে যেতে পারে, এবং যদি এটা পড়ে যায় তাহলে এটা কাউকে ক্ষতি করার সম্ভাবনা রাখবে, এবং কাকে ক্ষতি করবে সেটা কিন্তু আবার অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। আমরা একটু পরে এগুলো নিয়ে আবার আলোচনা করছি, একটু একটু করে চাই। আপনারা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা অলরেডি সবাই শুনেছেন বলেই আমি আশা করছি। অ্যাডাপ্টেশন প্ল্যানে বাংলাদেশকে 11টা ক্লাইমেট স্ট্রেস এরিয়াতে ভাগ করেছে। এখন এই ভাগটা আসলে কিভাবে করলো, অথবা ক্লাইমেট স্ট্রেস এরিয়াগুলো কেন আমরা ভাগ করলাম? ভাগ করলাম এই কারণে, কারণ ক্লাইমেট স্ট্রেসের কিন্তু এক একটা জায়গায় এক এক রকম স্ট্রেসের, হ্যাজার্ড, স্ট্রেসেস, এই জায়গাগুলো কিন্তু সিনোনিম ওয়ার্ড, আপনারা কনফিউজ হবেন না। আমরা অনেক জায়গায় এটাকে শক ব্যবহার করি, অনেক জায়গায় এটাকে হ্যাজার্ড ব্যবহার করি, অনেক জায়গায় এটাকে স্ট্রেসার্স ব্যবহার করি। তাহলে এই যে আমরা ভাগটা করলাম, এই ভাগটা আসলে আমরা কিভাবে করলাম? যে বাংলাদেশ হচ্ছে কোস্টাল জোন, একটা ক্লাইমেট স্ট্রেস এরিয়া, আমাদের হাওর অঞ্চল হচ্ছে একটা ক্লাইমেট স্ট্রেস এরিয়া, আমাদের রিভার প্রোন এরিয়া, রিভারাইন যে জায়গাটা যেখানে আমরা ফ্লাড দেখতে পারি, সেই জায়গাটা হচ্ছে একটা স্ট্রেস অর হ্যাজার্ড প্রোন এরিয়া। এই জায়গাগুলো কিন্তু ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু 14 হ্যাজার্ডস। আপনাদেরকে এই জিনিসগুলো আমি বলছি কারণ দিস আর দ্য মোস্ট আপডেটেড ইনফরমেশন। বাংলাদেশে অনেক ধরনের হ্যাজার্ড আছে, যেমন আমরা লাইটনিং একটা হ্যাজার্ডকে বেশ কিছু বছর আগে বাংলাদেশ হ্যাজার্ড ঘোষণা করে কারা? ডিজাস্টার ম্যানেজমেন্ট, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরা হচ্ছে বাংলাদেশে হ্যাজার্ড কোনগুলো সেগুলোকে ঘোষণা করে। সো ওই হ্যাজার্ডগুলো যেগুলো আছে, সেই হ্যাজার্ডগুলোর সাথে আমরা যখন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি যে ক্লাইমেটিক হ্যাজার্ডগুলো আরও কোনগুলো বাংলাদেশে বেড়েছে, এবং সেগুলো অবশ্যই একটা এখন ইম্পর্টেন্স পাওয়ার যোগ্য, কারণ সেগুলো থেকে আমাদেরকে যদি আমরা বাঁচতে চাই সেগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে, তাহলে আমাদেরকে এখনই সেই অনুপাতে আমাদের দেশকে ভাগ করতে হবে এবং সেই অনুপাতে আমাদের দেশে অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিগুলো নির্ধারণ করতে হবে। এখানে আমি যে গ্রাফটা ব্যবহার করেছি, এই গ্রাফটা আমি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান থেকে নিয়েছি। এখানে আপনারা 14টা হ্যাজার্ড কিন্তু দেখতে পাচ্ছেন। উপরের দিকে যদি একটু তাকান,
রেইনফল ভ্যারিয়েবিলিটি থেকে ওশেন অ্যাসিডিফিকেশন পর্যন্ত হচ্ছে আমাদের হ্যাজার্ডগুলো। এবং বাম দিকে যদি আপনি তাকান, দিজ আর অল ক্লাইমেট স্ট্রেস এরিয়াস। এই ক্লাইমেট স্ট্রেস এরিয়াগুলো আসলে কোন কোন হ্যাজার্ড দ্বারা সবচেয়ে বেশি ভালনারেবল অথবা সবচেয়ে বেশি রিস্ক জোনের মধ্যে আছে, এবং এই হ্যাজার্ডগুলোর ইম্প্যাক্ট এই ভালনারেবল জোনসগুলো অথবা স্ট্রেস এরিয়াগুলোর উপরে কতটুকু পড়তে পারে, এটা হচ্ছে সেই গ্রাফ। একদম রেড কালারের যদি আপনি দেখেন, তাহলে সেই জায়গাটা হচ্ছে মোস্টলি হাই ইম্প্যাক্টেড জোন। আর একটু কম ডার্ক যে কালারগুলো দেখছেন, সেগুলো হচ্ছে মডারেট ইম্প্যাক্টেড জোন। তাহলে কি আমরা আজকে থেকে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে বাংলাদেশে আসলে কতগুলো হ্যাজার্ড, সেগুলো কি আমরা বলতে পারবো কাউকে? Yes, আপু। এবং ইটস নট রিলেটেড টু ম্যানমেড incident or man-made activities. It's related to climatic activities. It's related to climate change. ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অনুযায়ী বাংলাদেশকে 14টা হ্যাজার্ডে ভাগ করা হয়েছে, এবং সেই হ্যাজার্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে 11টা ক্লাইমেট স্ট্রেস এরিয়াতে ভাগ করে বোঝার চেষ্টা করা হয়েছে এই জায়গাগুলোতে ক্লাইমেট চেঞ্জের কি ইম্প্যাক্ট পড়ছে এখন, এবং হোয়াট ইজ দ্য ফিউচার রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটিস অফ ডিফারেন্ট সেক্টরস। আমরা কি এই পর্যন্ত বুঝেছি? ইয়েস আপু। আপু। তাহলে আমরা এখন আমাদের দ্বিতীয় টার্মিনোলজিতে যাই, যেটা রিলেটেড টু হ্যাজার্ড। আপনারা শুরুর দিকে যারা আমার সাথে একটু শেয়ার করেছিলেন হোয়াট ইজ হ্যাজার্ড, তারা এই জায়গাটাতেও একটু টাচ করেছেন। আমি শুধু আপনাদের সাথে কয়েকটা টার্ম ব্যবহার করব। যখন আপনারা ডিজাস্টার বলতে কি বুঝায় সেই শব্দটা মানুষের সাথে শেয়ার করবেন, আপনার নলেজটা ডিসেমিনেট করবেন, তখন কিন্তু আপনি এই শব্দগুলোকে ব্যবহার করবেন। ডিজাস্টারটা আসলে কি? আপনার যদি হ্যাজার্ড না থাকে, তাহলে আপনার সেটা ডিজাস্টারে রূপান্তর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, রাইট? হ্যাজার্ড হইতেই হবে আপনার ডিজাস্টার হইতে গেলে। আবার সব হ্যাজার্ড কিন্তু ডিজাস্টার হবে না, এটা কি আমরা বুঝি? আনলেস আনটিল এটা আপনাকে হিট না করছে, এবং হিট করার পর কতগুলো ক্রাইটেরিয়া সে ফিল আপ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ডিজাস্টার তাকে বলবো না। আবার এখানে একটা কথা আছে, আপনার ন্যাশন ওয়াইড যে ডিজাস্টারের সংজ্ঞা আর একটা ইন্ডিভিজুয়াল লেভেলে যে ডিজাস্টারের সংজ্ঞা, সেটা কিন্তু রিলেটিভ, মানে সেটা ডিফারেন্ট। আমি সংজ্ঞাটা বলে এই এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে সংজ্ঞাটা যখন আপনারা বলবেন, তখন কতগুলো টার্ম ব্যবহার করবেন। প্রথম টার্মটা হচ্ছে সিরিয়াস ডিসরাপশন। কিসের সিরিয়াস ডিসরাপশন হবে? হ্যাজার্ডটা যখন আপনাকে হিট করবে, তখন আপনার সিরিয়াস ডিসরাপশন হইতে হবে কোথায়? আপনার কমিউনিটি ফাংশনালিটিতে। উই হ্যাভ সো মেনি এলিমেন্টস অফ কমিউনিটি। আমার কমিউনিটিতে আমার মানুষ থাকে, আমার কমিউনিটিতে আমার ইনফ্রাস্ট্রাকচার থাকে, আমার কমিউনিটিতে আমার আদার অনেক এমিনিটিস থাকে, যেটাকে আমরা বলছি বিদ্যুৎ, জ্বালানি, পানি, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই সবগুলো জায়গায় যখন একটা সিরিয়াস ডিসরাপশন হবে একটা পার্টিকুলার কমিউনিটিতে, কোথা থেকে হবে এই সিরিয়াস ডিসরাপশনটা? কোনো একটা হ্যাজার্ডাস ইভেন্ট থেকে হবে, যেটা একই সাথে অনেকগুলো বিষয়ের উপরে জড়িত। সেটা কার উপরে ইম্প্যাক্ট করছে? হোয়াট আর দ্য ভালনারেবল কমিউনিটিস? কোন এলিমেন্টের উপরে ইম্প্যাক্টটা করছে? আপনার এক্সপোজার এলিমেন্ট কোনগুলো? আপনার যাদের উপরে ইম্প্যাক্ট করছে তাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি কি কম নাকি বেশি টু কোপ আপ উইথ দিস লস অ্যান্ড ড্যামেজ, অথবা কোপ আপ উইথ দিস ইম্প্যাক্টস? সো এই শব্দগুলো আপনি যখন ডিজাস্টার বলবেন তখন ব্যবহার করবেন। এবং ফাইনালি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এক্সটার্নাল হেল্প। শুরুর দিকে যিনি এই শব্দটা ব্যবহার করেছেন, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি সো মেনি ট্রেনিং সোফার দিয়েছি, আমি অনেক
কমই এই শব্দটা কারো মুখ থেকে শুনতে পাই। ডিজাস্টার তখনই হবে যখন এই শব্দগুলো আপনি ব্যবহার করবেন, একই সাথে আপনাকে বলতে হবে আপনার এক্সটার্নাল হেল্প লাগবে। ডিজাস্টারকে আপনি কখনো এই শব্দটা ছাড়া সংজ্ঞায়িত করবেন না যখনই আপনি নলেজটা ডিসেমিনেট করবেন। এই জায়গাটাতে আমরা একটা চিত্র ব্যবহার করেছি। আমরা এই জায়গায় যতগুলো গ্রাফ ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের সেন্টার থেকে নিজেদের তৈরি, নিজেদের আঁকানো। আমরা বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন গ্রাফের মাধ্যমে যে আসলেই কোনটাকে হ্যাজার্ড বলছে, কোনটাকে ডিজাস্টার বলছে। এই জায়গায় গ্রাফটাতে যদি আপনারা, গ্রাফ তো না, এটা একটা ছবি। এই ছবিটাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সমুদ্র থেকে একটা সাইক্লোন এসে হিট করেছে, রাইট? এবং এখানে দেখেন দেয়ার আর সো মেনি এলিমেন্টস। হিউম্যান আছে, আপনার এখানে একটা গরু আছে অথবা একটা ঘোড়া আছে। হিউম্যান দুটো হেঁটে যাচ্ছে, আরেকটা দেখেন হিউম্যান কিন্তু চিৎপটাং, তার মানে সে ইদার ডেড অথবা সে ইনজুর্ড। এখানে দেখেন একটা লাইট পোস্ট আছে, সেটা একটা এলিমেন্ট, এক্সপোজার এলিমেন্ট, সেটাও কিন্তু চিৎপটা, রাইট? এখানে অনেকগুলো গাছ দেখতে পারবেন আপনারা, যে গাছগুলো ঠায় দাঁড়িয়ে আছে, কিছুই হয় নাই, তার মানে এটা রেজিস্ট্যান্ট। আর কিছু কিছু গাছ আছে দেখেন একদম চিৎপটাং। কিছু কিছু ঘরবাড়ি আছে যেগুলোর হয়তো বা চাল উড়ে গেছে। সো আমরা যে শব্দটা ব্যবহার করেছি, সিরিয়াস ডিসরাপশন অফ দ্য ফাংশনিং অফ এ কমিউনিটি, সেটা আমরা এই চিত্রটা থেকে দেখতে পারি। আর কিসের দ্বারা এটা হয়েছে? কোনো একটা হ্যাজার্ডাস ইভেন্ট উইচ ইজ সাইক্লোন। এখানে কোন কোন এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে উইচ ইজ এক্সপোজার, কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে এখানে মানুষগুলো দিয়ে আপনারা খুব ভালো মতো দেখতে পারেন, বিকজ এখানে অনেকগুলো টাইপস অফ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চাও দেখতে পাচ্ছেন, রাইট? সো ভালনারেবল পিপলস ওয়াজ দেয়ার। অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সটার্নাল হেল্পের জন্য কিন্তু একটা গাড়িও উপস্থিত আছে। এটা রিলেটেড টু হেলথও হইতে পারে, এটা রিলেটেড টু এইডও হইতে পারে। তাহলে সবগুলো যখন একসাথে আপনি পাবেন তখনই আপনি এটাকে ডিজাস্টার বলছেন। আপনারা আজকে থেকে যখন কাউকে এই ডেফিনেশনটা ব্যবহার করবেন তখন কি এই টার্মিনোলজি আপনারা ব্যবহার করতে পারবেন? ইয়েস আপু। Yeah, Apu. আমি কি কি শব্দ বলেছি যেটা আপনাকে ব্যবহার করতেই হবে? এনিওয়ান ক্যান শেয়ার। Serious disruption, scale of hazard, condition of exposure, external health, vulnerability, and capacity. Serious disruption of what? Serious disruption of man's life. No. কমিউনিটি ফাংশনালিটি। Functioning of the Exactly. community. এই যে আপনি কথাটা বললেন সিরিয়াস ডিসরাপশন অফ আ ম্যানস লাইফ, এটা তো জাস্ট একটা কম্পোনেন্ট হলো। আমি এখানে সব ডিজাস্টারে যখন বোঝালাম তখন আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়েছি। সেই জায়গাটাতে আপনি কিভাবে করে গ্র্যাব করবেন এবং কিভাবে করে আপনি এটা ডিসিমিনেট করবেন। আপনি যদি একটা ভুল তথ্য মানুষকে দেন তাহলে কিন্তু আপনার ডিজাস্টারের ডেফিনেশনটা ডিফারেন্ট হয়ে গেল। সিরিয়াস ডিসরাপশন of the functionality of a community, যেটা একটা হ্যাজার্ডাস ইভেন্ট থেকে আসবে এবং যেটা ইন্টারেক্ট করবে আপনার এক্সপোজার, ভালনারেবিলিটি, অ্যাডাপটিভ ক্যাপাসিটি এগুলোর উপর, এবং আপনার আলটিমেটলি এক্সটার্নাল হেল্প লাগবে। এম আই ক্লিয়ার? Yes. ওকে। এই জায়গাটাতে আমি কতগুলো ডিজাস্টারের ছবি দেখিয়েছি। এইগুলো কিন্তু আপনি মনে করতে পারেন যে আপু এগুলো তো হ্যাজার্ডের সাথেও রিলেটেড। ইয়েস, ডিজাস্টার হইতে গেলে তো আপনার হ্যাজার্ড লাগবেই। যেমন এখানে প্রথম ছবিটা হচ্ছে সাইক্লোন, রাইট? সাইক্লোনটা ফর্ম হয়ে গেছে, হ্যাজার্ড হিসেবে সাইক্লোন ফর্ম হয়ে গেছে, অ্যান্ড ইটস গোয়িং টু বি ল্যান্ডফল করার জন্য সে প্রস্তুত, রাইট? তাহলে এইটা যখন ল্যান্ডফল করবে এবং এই যে সংজ্ঞাটা আমরা একটু আগে বলেছি এইগুলো সব কিছু ঘটাবে, তখন সেটাকে আমরা বলছি সাইক্লোনিক ডিজাস্টার। ডান দিকে তার পাশেই রয়েছে হচ্ছে ফায়ার। এটা কিন্তু ম্যানমেড ফায়ার না, এটা হচ্ছে একটা ওয়াইল্ড ফায়ার।
আমরা শুরুর দিকে সংজ্ঞাগুলো বুঝেছি না, যে ম্যানমেড ফায়ার হচ্ছে যেটা বাসা বাড়িতে লাগে, যেটা হচ্ছে মানুষের দ্বারাই লাগে আসলে ম্যাক্সিমাম টাইম, সেই জায়গাটাতে আমরা বলছি ম্যানমেড ফায়ার। আর যেটা হচ্ছে আমরা ফরেস্টে লাগতে দেখি সেটা হচ্ছে ওয়াইল্ড ফায়ার, কারণ ওইখানে লাগে হচ্ছে ন্যাচারাল কম্পোনেন্টের সাথে ম্যাচ করে। ওয়াইল্ড ফায়ার কেন হয়? ওয়াইল্ড ফায়ার তো হয় আপনার যখন টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে, পাতা গাছ সব শুকিয়ে যাবে, তখন ঘর্ষণে হচ্ছে ওয়াইল্ড ফায়ার হয়, এটসেট্রা এটসেট্রা, রাইট? আরেকটা দেখিয়েছি হচ্ছে লাইটনিং। Lightning is also related to climatic components. That's why লাইটনিংটাও কিন্তু ডিজাস্টারে রূপান্তর হয়। এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে একটা টর্নেডো। What is the difference between tornado and cyclone? এটা কি আপনারা কেউ আমাকে শেয়ার করতে পারবেন? Yes. Yes, you are absolutely right. Cyclone সমুদ্রেই হবে. So it's related to sea, okay? Sea water or ocean water. And what about tornado? এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একজন সম্ভবত এখানে আছেন। টর্নেডো আর সাইক্লোনের মধ্যে ডিফারেন্স কি? ম্যাম, টর্নেডো হচ্ছে ছোট একটা এরিয়াতে হতে পারে, বাট সাইক্লোনটা একটা লার্জ স্কেলে হতে পারে। আর টর্নেডোর হচ্ছে স্থায়িত্বকালটা হচ্ছে অনেক কম সময় হয়, মানে একটা এরিয়াতে হচ্ছে টর্নেডোটা অল্প সময় হয়, বাট সাইক্লোনটা হচ্ছে কয়েকদিন থেকে একটা নিম্নচাপ হচ্ছে ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে সেটা হয়ে থাকে। আর এটা হচ্ছে ব্রড আকারে হচ্ছে হয়। কোথায় হয়? ম্যাম, সাইক্লোনটা হচ্ছে ম্যাম, গঠিত হয় হচ্ছে সাইক্লোনটা সমুদ্র সমুদ্রে হয় এরিয়া। আর টর্নেডোটা ল্যান্ডে হয়। আপনি কি এক সেকেন্ডের মধ্যে গুগল করে ফেললেন নাকি? না, গুগল করি নাই। ওকে, জাস্ট জোকিং। হ্যাঁ, টর্নেডো হচ্ছে রিলেটেড টু ল্যান্ড সারফেস টেম্পারেচার, আর সাইক্লোন হচ্ছে রিলেটেড টু সি সারফেস টেম্পারেচার। যখনই ওই পার্টিকুলার জায়গার টেম্পারেচার একটা সার্টেন রেঞ্জ এক্সিড করে, তখনই কিন্তু আমরা টর্নেডো হতে দেখি অন দ্য সি, সরি অন দ্য ল্যান্ড, অ্যান্ড আমরা তখনই সাইক্লোন হতে দেখি অন দ্য সি। সো ইটস রিলেটেড টু সি সারফেস টেম্পারেচার অ্যান্ড ইটস রিলেটেড টু ল্যান্ড সারফেস টেম্পারেচার। যিনি বলেছেন যে টর্নেডোর টাইম হচ্ছে, ডিউরেশন হচ্ছে খুবই অল্প, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। টর্নেডো খুব অল্প সময়ের মধ্যে হয় এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে ভয়ঙ্কর। আর সাইক্লোন হচ্ছে আস্তে 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 আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু টর্নেডো যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হয় এবং এটা কিন্তু খুবই ডিভাস্টেটিং। আপনারা যদি টর্নেডো নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের যে ডকুমেন্টারি গুলো হয় সেগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা অল্প সময়ের মধ্যে কত ডিভাস্টেশন বয়ে নিয়ে আসতে পারে, অ্যাজ লাইক এ সাইক্লোন। সাইক্লোনও যখন ক্যাটাগরি 4-5 হয়, তখন কিন্তু সাইক্লোনেরও অসম্ভব পাওয়ার থাকে টু ইম্প্যাক্ট ইউ, টু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, ওই সিরিয়াস ডিসরাপশন হবে বোথ পার্টিতেই। বাট টর্নেডো হচ্ছে অল্প সময়ের মধ্যে সেটা ঘটাবে, এবং সাইক্লোন হচ্ছে আস্তে 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 করে যখন ল্যান্ডফল হবে তখন সেটা গিয়ে ঘটাবে। আমি একটা কথা আপনাদেরকে এখানে বলতে চেয়েছিলাম, সেটা বলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সেটা হলো, আপনার ধরেন একটা গরু আছে, আপনার গরুটা একটা সাইক্লোন হইলো, যেটা আমরা ন্যাশন ওয়াইড হয়তো বা আমরা সেটাকে খুব বড় দুর্যোগ হিসেবে ঘোষণা করছি না, কারণ আমার যে ন্যাশনাল ডিজাস্টার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেটা হয়তো বা এবার এটা ফিল আপ করছে না, রাইট? আপনার যখন 1991 অথবা ভোলা সাইক্লোন যখন হয়েছিল, তখন সেখানে লাখের উপর মানুষ মারা গেছে। সো ইট ওয়াজ এ ন্যাশনাল ডিজাস্টার। কিন্তু যখন আমরা সাইক্লোন, এই আমরা বেশ কিছু বছর ধরে লাস্ট 10 ইয়ার্সে আমরা অনেক সাইক্লোন হতে দেখেছি বাংলাদেশে, যেগুলো বাংলাদেশে খুব একটা ইম্প্যাক্ট ঘটায় নাই। বলতে আমি বোঝাচ্ছি, মানুষের মৃত্যুর হার কিন্তু ওয়াজ লেস দ্যান 10।
তো এখানে হয়তোবা আপনাকে বুঝতে হবে তাহলে এটা ডিজাস্টারের সংজ্ঞাটা আসলে আমরা কিভাবে চিন্তা করব। তো আমরা যখন একটা গরু মারা যাবে তখন সেই পার্টিকুলার ব্যক্তির জন্য কিন্তু সেটা ডিজাস্টার, কারণ তাকে এই গরুটার উপরে নির্ভর করতে হতো এবং এই গরুটা তার একমাত্র সোর্স অফ ইনকাম ছিল, এবং এইটা গরুটা মারা যাওয়ার পর তাকে কিন্তু এখন এক্সটার্নাল হেল্প নিতে হচ্ছে টু কোপ আপ উইথ দ্য সিনারিও, টু কোপ আপ উইথ দ্য ইম্প্যাক্টস। যেমন এই গরুটা থেকে সে যার আয়টা হইতো সেটা এখন আর পাচ্ছে না, সে হয়তো বা এই জায়গাটা ফিল আপ করার জন্য অন্যের কাছ থেকে ধার নিচ্ছে, সে হয়তো বা কারো কাছ থেকে ধার নিয়ে ওই টাইমটা, ওই ইম্প্যাক্টটা মিনিমাইজ করার চেষ্টা করছে। সো ইন্ডিভিজুয়াল লেভেলে একটা গরু মারা গেলেও কিন্তু সেটা ওই ব্যক্তির জন্য ডিজাস্টার, আবার ন্যাশন ওয়াইড কিন্তু সেটা ডিজাস্টারে রূপান্তর নাও হতে পারে। দ্যাটস ওয়াই হিয়ার দ্য ডেফিনেশন কামস। ন্যাশনাল ডিজাস্টারের সিরিয়াস ডিসরাপশন হবে একটা হ্যাজার্ড দ্বারা, এক্সটার্নাল হেল্প আমাদের লাগবেই, এবং আমার ভালনারেবিলিটি, এক্সপোজার এবং অ্যাডাপটিভ ক্যাপাসিটির সাথে একটা ইন্টারাকশন লাগবে। সো আমরা কি বুঝতে পেরেছি হোয়াট ইজ ডিজাস্টার? Yes, sir. মিম, আমার সময় কতটুকু? আপু প্রবলেম নেই, আপনি কন্টিনিউ করতে পারেন। ইউজুয়ালি আমার টাইম কতটুকু ছিল? আমি 1 আওয়ারের মতো। 12:30 পর্যন্ত দিয়েছিলাম। জি, আপনি 12:30 কন্টিনিউ পর্যন্ত কি করেন, আমি আপু, সমস্যা কন্টিনিউ হবে না। করব? হ্যাঁ, আই গেস প্রবলেম হবে না। ওকে, এখানে কারো কি কোনো অসুবিধা আছে যদি আমি আপনাদেরকে যেই পেসে পড়াচ্ছি সেভাবেই পড়াই, সেভাবেই বুঝাই? তাহলে আপনাদেরকে একটু বেশি সময় দিতে হবে। না আপু, কোনো সমস্যা নেই। আমি শুধু স্লাইড গুলো দেখে পড়ে যেতে চাই না, আমি কখনো এটা করি না। সো আই নিড টাইম। আপনারা যদি আমাকে টাইম স্পেয়ার করেন তাহলে আমি একটু যেভাবে পড়াচ্ছি সেভাবেই পড়াইতে চাই। আর যদি মনে করেন টাইম ইজ লিমিটেড, দেন আমি ফাস্ট যাব। না না আপু, আপু, আপনি প্লিজ এভাবেই কন্টিনিউ। পড়াতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থার্ড যে শব্দটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার বলতে কি বোঝায় এটা যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে তাহলে আপনারা কি বলবেন? আপনারা কি বলেন আমি একটু শুনি আগে। হোয়াট ইজ এক্সপোজার? এক্সপোজার বলতে আমরা সাধারণত কিছু এলিমেন্টকে বুঝাই যারা হচ্ছে এফেক্টেড হইতে পারে ওই এরিয়াতে, ওই যে যে ডিজাস্টারটা যেখানে হচ্ছে সেই এরিয়াতে তারা এফেক্টেড হইতে পারে। ওকে, দেন আরেকজনের কাছ থেকে এক্সপোজার একটু শুনি। আপু, ফার্স্ট স্লাইডে যেই রকটা দেখিয়েছেন, এই রকটা নিচে পড়লে যেই এরিয়াটা এফেক্টেড হবে, এই এরিয়াটা হচ্ছে এক্সপোজার ওই রকটার জন্য। ওকে, ভেরি গুড। তাহলে আপনারা কিন্তু আমি এতক্ষণ যেটা বুঝলাম আপনারা কিন্তু মোটামুটি অ্যাডভান্স গ্রুপ, আপনারা কিন্তু জিনিসটা ভালো মতো বুঝতে পারছেন। শুধু যখন আপনারা বলবেন তখন আপনারা কোন শব্দগুলো ব্যবহার করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ওকে, যেটা আমি ডিজাস্টারের ক্ষেত্রেও বলেছি, হ্যাজার্ডের ক্ষেত্রেও বলেছি। হ্যাজার্ডটা কি? পোটেনশিয়ালিটি টু হার্ম। সেকেন্ড ডিজাস্টারটা কি? সিরিয়াস ডিসরাপশন, হ্যাজার্ডাস ইভেন্ট, এক্সটার্নাল হেল্প, ইন্টারাকশন অফ ভালনারেবিলিটি, অ্যাডাপটিভ ক্যাপাসিটি অ্যাজ ওয়েল এজ এক্সপোজার, রাইট? আর এক্সপোজার বলতে আমরা কি বুঝি সেটা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যান্ড আপনি যদি নিজে রিস্ক ক্যালকুলেট করতে চান তখন আপনি এই শব্দটাকে কিভাবে বুঝবেন? এটার খুবই আপনি একটু আগে যে সংজ্ঞাটা দিয়েছেন একজন, যে আমার রকটা পড়ে যাওয়ার পরে যে এরিয়াটাতে পড়বে সেই এরিয়াটাতে হচ্ছে আমার এক্সপোজড। তার মানে প্রেজেন্স অফ পিপল, presence of livelihood, species, ecosystems, environmental functions, services, resources, infrastructure, economic, social and cultural assets, anything, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার ডিজাস্টারের ইম্প্যাক্টটা হওয়ার সম্ভাবনা আছে, রাইট? আমরা আমাদের ডিজাস্টারের
আহ, ছবিটাতে অনেকগুলো এক্সপোজড এলিমেন্ট দেখেছি না? আমি বলার সময় একটু বলার চেষ্টা করেছিলাম, যেমন ইলেকট্রিক পোল, এটা একটা এলিমেন্ট না? এটা একটা এক্সপোজড এলিমেন্ট। সেখানে মানুষ Yes. ছিল, মানুষ হচ্ছে এক্সপোজড এলিমেন্ট। সেখানে মানুষের লাইভলিহুড ছিল, সেখানে মানুষের স্পেসিস ছিল, যেমন প্ল্যান্ট, যেমন হচ্ছে লাইফস্টক, যেমন ইকোসিস্টেম এখানে একটা ছিল, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, গাছপালা, তারপরে যেগুলো আদার্স এলিমেন্ট আছে সেগুলো, এগ্রিকালচার ল্যান্ড, সেটা একটা এক্সপোজড এলিমেন্ট, রাইট? ইনফ্রাস্ট্রাকচার যেমন বাড়ি, সেটা একটা এক্সপোজড এলিমেন্ট। এই সব স্কুল, এটা একটা এক্সপোজড এলিমেন্ট। এই সবগুলো আপনার সামনে থাকবে, তার মানে হ্যাজার্ডের সামনে দ্য প্রেজেন্স অফ এনিথিং রিলেটেড টু পিপল, লাইভলিহুড, স্পেসিস, কালচারাল অ্যাসেট, সোশ্যাল অ্যাসেট, এনভায়রনমেন্টাল ফাংশন, এটসেট্রা এটসেট্রা, সামনে যা থাকবে ওই হ্যাজার্ড দ্বারা ইম্প্যাক্ট হওয়ার জন্য সেগুলোকেই আমরা বলছি এক্সপোজার অথবা এক্সপোজড এলিমেন্ট। প্রেজেন্স এই শব্দটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন যখন কাউকে এই নলেজটা ডিসেমিনেট করবেন। এখানে আমি একটা ছবি ব্যবহার করেছি। এইটা যেই শব্দগুলো আমরা এখন ব্যবহার করলাম সেই শব্দ সবগুলোকেই হচ্ছে রিজেম্বল করে, রাইট? এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে গাছপালা আছে, এখানে একটা ইকোসিস্টেম আছে, এখানে একটা এগ্রিকালচার ফিল্ড আছে অথবা এটা একটা জেনারেল ফিল্ড আছে। এই জায়গায় ইলেকট্রিক পোল আছে, সুয়ারেজ লাইন আছে, এনার্জির সাথে রিলেটেড লাইন আছে, মানে সব কিছু হচ্ছে প্রেজেন্স আছে টু বি ইম্প্যাক্টেড। আপনার কিসের দ্বারা ইম্প্যাক্ট হওয়ার জন্য? সেই যে আমরা পড়েছি হ্যাজার্ড, যেটা ডিজাস্টারে রূপান্তর হবে এবং সেটার দ্বারা এই এক্সপোজড এলিমেন্টগুলো কিন্তু ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা তার সামনেই আছে, প্রেজেন্ট আছে। ওকে, এই জায়গাটাতে আমরা কিছু এক্সাম্পল একটু কুইকলি দেখে যাই। যেমন এক্সপোজড এলিমেন্ট, এক্সপোজড এরিয়া কোনগুলো, যেমন হাই টেম্পারেচার যেগুলো জোন আছে সেগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের ডিজাস্টারের ক্ষেত্রে বেশি এক্সপোজড, রাইট? ফর এক্সাম্পল আওয়ার drought prone region which is নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, ফর এক্সাম্পল রাজশাহী, ফর এক্সাম্পল নওগাঁ, এই জায়গাগুলো তো আমাদের drought prone region। তাহলে আমার যখন টেম্পারেচার বাড়বে, আমার যখন ইরেটিক রেইনফল হবে, আমার যখন ড্রাই স্পেল হবে, ড্রাই স্পেল বলতে আমি বোঝাচ্ছি দেয়ার ইজ নো রেইনফল, অথবা ইরেগুলার রেইনফল হয় যখন, তখন আমরা সেগুলোকে ড্রাই স্পেল বলি। এই যে ক্লাইমেট চেঞ্জের ট্রিগারিং ফ্যাক্টরস, ক্লাইমেট চেঞ্জের সিগন্যালগুলো, হ্যাজার্ডগুলো যখন আমাদের ঘটবে, তখন সেটা কোন এরিয়াকে বেশি, সেই বাংলাদেশের কোন এরিয়াটা হচ্ছে এল দ্বারা এক্সপোজড? অবশ্যই এই নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন রাদার দেন আমার কোস্টাল রিজিয়ন, রাইট? আমরা কি এই জায়গাটা বুঝেছি? কোন একটা পার্টিকুলার হ্যাজার্ডেরও কিন্তু আবার এক্সপোজার এরিয়া অথবা এক্সপোজ এরিয়া কিন্তু ডিফারেন্ট। যেমন আমি যেটা মাত্র বললাম, ড্রাউটের এক্সপোজড এরিয়া কিন্তু হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, আমাদের সাইক্লোন অথবা সি লেভেল রাইজের এক্সপোজড এরিয়া হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়ন, আমাদের ফ্ল্যাশ ফ্লাডের এক্সপোজড এরিয়া হচ্ছে আমাদের হাওর রিজিয়ন, তাই না? ইয়েস আপু। জায়গাটা বুঝলাম। জি আপু। মিম, আমরা কি আছি? জি আপু। জি আপু। মিম, জি আপু, শোনা যাচ্ছে আপনাকে। আমরা কি শুনছি?
জি আপু জি আপু। শুনছি। জি আপু So শুনছি। if there is no response, বললাম কি না? আমরা কি এক্সপোজারটা বুঝতে পারলাম যে এক্সপোজার বলতে আমরা কি বুঝি? জি আপু বুঝতে পেরেছি। ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপর যে শব্দটা আমরা বুঝবো সেটা হচ্ছে সেনসিটিভিটি। এই শব্দটা আপনারা আমাকে একটু শেয়ার করেন। বিফোর আই সে সামথিং, আপনারা আমাকে একটু বলেন হোয়াট ইজ সেনসিটিভিটি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আমরা আনমিউট করেও আমাদের অ্যান্সার গুলো বলতে পারি। আপু সেনসিটিভিটি হচ্ছে একটা এরিয়া দেখা যাচ্ছে যে প্রায় সেখানে বন্যা হয়, তো সেই জায়গার মানুষগুলো হচ্ছে সেই বন্যার সাথে হচ্ছে মানে অ্যাডাপটিভ হয়ে গেছে, তো তার কাছে এই বিষয়টা কিছুই না, কিন্তু তখন সেই বন্যার লেভেলটা যখন বেড়ে যাবে এবং তার বাড়ি ঘর যখন ডুবে যাবে এবং সে যখন এটা এফেক্টেড হবে, এটা হচ্ছে তার কাছে সেনসিটিভিটি, সে কত ডিগ্রিতে সেনসিটিভ যে এই বিষয়টা এতটুকু হলে আমি এটা রেসপন্স করব। উম, নিপা আপু, আপনি মিউট। আপনাকে শোনা যাচ্ছে না। আপু, আপনার মাইক্রোফোন মিউট। আমাকে কিন্তু আপনি অটো মিউট করে দিচ্ছেন মিম। উম, আচ্ছা, শামীম ভাই যদি একটু দেখতেন মিউট। আপনারা কতটুকু শুনতে পেরেছেন? আপু লাস্ট সরি, অব্দি শোনা যায়নি। এক্সপোজার পর্যন্ত শুনেছি, এরপর একটু শোনা যায় নাই। সেনসিটিভিটি কিছুই শুনি না। এর কোনো কিছু শুনতে পাই। আপু, আপনি আচ্ছা আমি সেন্সিটিভিটি থেকে শুরু সেনসিটিভিটিটা করতে আবার পারেন। বলছি। জি। আচ্ছা, একটা সেকেন্ড। স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস জি আপু। আপু দেখা যাচ্ছে। স্লাইড কি দেখা যাচ্ছে? জি 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 আপু আপু দেখা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা সেনসিটিভিটি বলতে কি কি বুঝাই সেই শব্দটা আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাড করছি। সেনসিটিভিটি হচ্ছে আমরা কমিউনিটি বলি, অথবা কমিউনিটির সিস্টেমটা কতটুকু ইম্প্যাক্টেড হবে, কোন ডিগ্রিতে ইম্প্যাক্টেড হবে, সেটা হচ্ছে আপনার সেনসিটিভিটি। আমরা যখন চিন্তা করব নিজেদেরকে নিয়ে, আমি যদি একটা এক্সাম্পল দেই যে আই এম সেনসিটিভ টু কোল্ড, দ্যাট মিনস এখন এটা একটা টেম্পারেচারের সাথে রিলেটেড, রাইট? আমি যখনই হচ্ছে টেম্পারেচার 15 এর নিচে যায়, তখন আমি হাঁচি দেওয়া শুরু করি, কারণ আমি সেনসিটিভ টু কোল্ড। কিন্তু সেটা কি আপনি আপনার জন্য অ্যাপ্লিকেবল? এটা কি ম্যান টু ম্যান, মানুষ টু মানুষ ভ্যারি করে না? আমি হয়তো বা 15 ডিগ্রির নিচে সেনসিটিভ, আপনি হয়তো বা 15 ডিগ্রি কেন, আপনি হয়তো বা 1 ডিগ্রিতেও সেনসিটিভ না। তার মানে আপনি কোন ডিগ্রিতে ইম্প্যাক্টেড হচ্ছেন, আপনি ওইখানে ইম্প্যাক্টেড হচ্ছেন না, কিন্তু আমি হচ্ছে অ্যাজ এ হিউম্যান 15 ডিগ্রির নিচে গেলেই ইম্প্যাক্টেড হচ্ছি। সো আমার ডিগ্রি টু বি ইম্প্যাক্টেড কিসের দ্বারা? কোন একটা
ক্লাইমেট চেঞ্জের ইনডিউসড অথবা ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড ইভেন্ট দ্বারা, রাইট? আমি টেম্পারেচারের সাথে একটা কিছু উদাহরণ দিলাম, আর একটা এক্সাম্পল দেই হিটের সাথে। আমার লে সেনসিটিভ হবে। এখন আমার বাচ্চা এখন কত ডিগ্রিতে সেনসিটিভ হইতে পারে? ফর এক্সাম্পল 40। আমার বাচ্চা হয়তো বা 40 ডিগ্রিতে গেলেও কোনো কিছু ফিল নাও করতে পারে। ডিগ্রিতে গেলে অথবা আরেকটা বাচ্চা 35 ডিগ্রিতে গেলেই 40তেও যা লাগবে না, তার অনেক খারাপ অবস্থা হয়ে যাইতে পারে। সে ইম্প্যাক্টেড হইতে পারে from this particular event which is heat wave অথবা which is high temperature. সো এই জায়গাটাতে ডিপেন্ড করবে আপনি পার্টিকুলারলি কোন ভাবে ইম্প্যাক্টেড হচ্ছেন, কত মাত্রায় ইম্প্যাক্টেড হচ্ছেন, আমরা ডিগ্রিটাকে যদি বুঝাই। আবার যদি আমরা নেচারের কথা চিন্তা করি, আমরা ধান, কিছু কিছু ধানকে দেখবো পানির নিচে অনেক দিন টিকে থাকতে পারে, রাইট? আবার কিছু কিছু ধানকে দেখবো একদিনও পানির নিচে টিকে থাকতে পারে না। ইফ দেয়ার ইজ ফ্লাড, সে একদিনও পানির নিচে টিকে থাকতে পারে না। তার মানে এই ধান গাছটা হচ্ছে মোর সেনসিটিভ টু ফ্লাড ওয়াটার, সে মারা যায়। আর এটা হচ্ছে বেশি শক্ত সামর্থ্য, তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি ইজ ভেরি হাই, দ্যাটস ওয়াই সে 10-12 দিনও পানির নিচে টিকে থাকতে পারে। তো এটাকেই আমরা বলছি সেনসিটিভিটি। আপনি কোন ডিগ্রিতে ইম্প্যাক্টেড হবেন, আপনি বলতে ইট কুড বি এনি স্পেসিস, হিউম্যান বিংস, রাইস যেটা আমি বললাম মাত্র, প্যাডি এটসেট্রা এটসেট্রা, অর এনি সিস্টেম। যেমন আমার সিস্টেম বলতে আপনার হেলথ সিস্টেম হইতে পারে, আপনার অ্যামিনিটিস এর সাথে রিলেটেড সিস্টেম হইতে পারে। সো কিছু কিছু সিস্টেম খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়ে, তার মানে ওর সেনসিটিভিটি হচ্ছে হাই। কিছু কিছু সিস্টেম খুব অল্প কিছু হইলে, অনেক বেশি কিছু হইলেও সে হয়তো বা কোলাপস করবে না, তার মানে তার সেনসিটিভিটি হচ্ছে এইভাবে করে নির্ধারণ করা হয়। এই জায়গাটা কি আমরা বুঝতে পারলাম? এখানে যে ছবিটা ব্যবহার করেছি দেখেন, লোকটার যখন কোমর পানি পর্যন্ত উঠলো, তার কিন্তু কিছু হইল না, সে তার যখন হচ্ছে নাক পর্যন্ত পানি চলে গেল, সে কিন্তু হাবুডুবু খাচ্ছে। তার মানে সে আর সহ্য করতে পারছে না, তার সেনসিটিভিটি এটার সাথে রিয়াক্ট করছে। আবার এই পাশের লোকটারই হয়তো বা নাক পর্যন্ত পানি গেলেও সে কিছুক্ষণ টিকে থাকতে পারবে, কিংবা বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারবে। তার মানে দুইজনের ডিগ্রি টু বি ইম্প্যাক্টেড ফ্রম এনি ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড ইভেন্ট কিন্তু ডিফারেন্ট। এটাকে আমরা সেনসিটিভিটি বলছি অথবা সংবেদনশীলতা বলছি। সেখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যে কোন কোন ফ্যাক্টরগুলো সেনসিটিভিটির সাথে রিলেটেড, যেমন ইওর ফিজিক্যাল হেলথ অ্যান্ড এজ। এই জায়গাটা আমি যেটা উদাহরণটা দিয়েছিলাম যে আমার বাচ্চা কতটুকু সেনসিটিভ হবে টুয়ার্ডস এনি ইম্প্যাক্ট, সেটা ডিপেন্ড করবে তার এইজের উপরে, তার হেলথের উপরে, আমার ফিজিক্যাল হেলথ কেমন সেটার উপরে, আমার কান্ট্রির ফিজিক্যাল হেলথ কেমন সেটার উপরে, আমার স্পেসিসের ফিজিক্যাল হেলথ কেমন সেটার উপরে। ওকে, এবার আমরা যাই হচ্ছে আরেকটা শব্দে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি। এটা রিলেটেড টু অ্যাডাপ্টেশন। সো অ্যাডাপটিভ ক্যাপাসিটি কি? অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট। অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট কিসের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন? ক্লাইমেট চেঞ্জ সিনারিও যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, ক্লাইমেট ইজ চেঞ্জিং, সো ইটস গোয়িং টু বি চেঞ্জড। এই সামনের সময়গুলোতেও আমরা দেখতে পারবো, কারণ আমরা যত পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিশন করে ফেলেছি সোফার, সো গ্রিন হাউস গ্যাস এমিশনের এখন পর্যন্ত যে এমিশন হয়েছে সেটাও হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল আরো ধরেন 300 বছর 400 বছর পৃথিবীতে থাকবে, আরো 2-3 হাজার বছরও থাকতে পারে। এখন আপনার এর পরেও হচ্ছে যে ইম্প্যাক্ট গুলা হচ্ছে, কিংবা এর সাথে যে রিলেটেড ইম্প্যাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ইম্প্যাক্ট গুলো you have to cope up, you have to adjust. Short durational, এখনই কিছু হলো, এখনই আপনি কিছু একটা অ্যাটেন্ড নিলেন, which is cope up, and adaptation is related to longer period. আপনি 5 years হতে পারে, 10 years হতে পারে, 15 years হতে পারে। দ্যাটস ওয়াই আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা তৈরি করেছি, সেটার বছর কিন্তু 2023 সাল থেকে 2050 সাল পর্যন্ত। লঙ্গার টার্মে আপনি কিভাবে দেশকে ক্লাইমেট রেজিলিয়েন্ট করে গড়ে তুলবেন। সো অ্যাবিলিটি অফ এ সিস্টেম, অ্যাবিলিটি অফ হিউম্যান বিংস, এটসেট্রা এটসেট্রা, আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন।
এখানে একটা ছবি ব্যবহার করেছে, দেখেন হ্যাজার্ড হচ্ছে অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জের ইনডিউসড একটা হ্যাজার্ড সাইক্লোন। এখানে এটা ইয়েও হইতে পারে, ফ্লাডও হইতে পারে, এটা নদীও ধরতে পারেন, এটা সমুদ্রও ধরতে পারেন। তার সামনে অনেকগুলো এক্সপোজার এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি, এগ্রিকালচার ল্যান্ড আছে, হিউম্যান আছে, বাড়ি ঘর আছে, এক্সেট্রা এক্সেট্রা, একটা ইমবেকমেন্টও আছে, এক্সপোজড এলিমেন্ট। এই জায়গাটাতে আপনার অ্যাডাপটিভ ক্যাপাসিটি কি আছে? আপনি হয়তোবা এখানে রোপণ করেছেন ইদার ফ্লাড টলারেন্ট ভ্যারাইটি ওর সাইক্লোনের সাথে রিলেটেড হচ্ছে স্যালাইনিটি। সো স্যালাইনিটি টলারেন্ট ভ্যারাইটি আপনি এখানে রোপণ করেছেন টু কোপ আপ উইথ দ্য চেঞ্জিং সিনারিও, কারণ এগুলো তো হচ্ছেই, হবেই সামনে আরো। সো এটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনি হয়তোবা ফ্লাড টলারেন্ট ভ্যারাইটি ইয়ে করছেন, রোপণ করেছেন, অথবা স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি রোপণ করেছেন, which is your adaptive capacity। অথবা আপনি বাড়িটা একটু উঁচু করে বানিয়েছেন, ফ্ল্যাট প্লিন্থটাকে আপনি রেজ করেছেন, যেটা হচ্ছে আমার সাইক্লোনের জন্য আমরা বলি স্টর্ম সার্জ থেকে বাঁচার জন্য আমার প্লিন্থ রেজিং হচ্ছে একটা অ্যাডাপ্টেশন টেকনিক, আর ফ্লাডের জন্য কিন্তু সেম। আপনি হয়তো বা এখানে যতগুলো বড় বড় গাছ লাগিয়েছেন, দিস আর অল উইন্ড রেজিস্ট্যান্ট। বোঝা গেল? উইন্ড রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার সাইক্লোনের স্টর্ম সার্জের উইন্ডটাকে রেজিস্ট করতে পারে, সব সময় খুব অল্প সময়ের মধ্যে ভেঙে যায় না, নড়বড়ে গাছ না, সেগুলোকে কিন্তু আমরা এখানে লাগিয়েছি। এটাও কিন্তু এক ধরনের অ্যাডাপ্টেশন টেকনিক। তো এই জায়গাটাতে আপনারা মনে রাখবেন অ্যাডাপটিভ ক্যাপাসিটি অর অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা হচ্ছে আপনি কতভাবে আপনার ইম্প্যাক্টটাকে মিনিমাইজেশনের জন্য অর অ্যাডজাস্ট করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছেন। এই জায়গায় কিছু এক্সাম্পল দিলাম, আমি অলরেডি এগুলো বলেছি। এইবার আসি ভালনারেবিলিটিতে। আমরা কিন্তু রিস্কের একদম কাছাকাছি পৌঁছে গেছি। ভালনারেবিলিটিটা তাহলে কি? ভালনারেবিলিটি হচ্ছে আর কিছুই না, ইটস এ কম্বিনেশন অফ থ্রি থিংস। একটা হচ্ছে এক্সপোজার, একটা হচ্ছে সেন্সিটিভিটি, একটা হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার সবসময় কিন্তু হ্যাজার্ডটা আছেই সাথে, হ্যাজার্ড কিন্তু অলওয়েজ আপনাকে মাথায় রেখে এই থ্রি ফ্যাক্টরসের যখন ইন্টারেকশন হয় তখন আমরা বুঝতে পারি কি আসলে আপনার সিস্টেমটা কি ভালনারেবল বেশি, আপনি নিজে ভালনারেবল বেশি, আর নাকি আপনি ভালনারেবল কম। So vulnerability and sensitivity both are related to degree. আপনি একটা হচ্ছে আমরা যেটা দেখে এসেছিলাম যে সেন্সিটিভিটি ইজ দ্য, আমি আবার সংজ্ঞাটাতে একটু যাচ্ছি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে। So sensitivity হচ্ছে is the degree to which a system or species is affected, আর ভালনারেবিলিটিটা হচ্ছে এমন একটা ডিগ্রি যেটা আপনার সিস্টেমটা আসলে কতটুকু আনএবল টু কোপ উইথ। একটা হচ্ছে এফেক্টেড কতটুকু হচ্ছে, কোন মাত্রায় হচ্ছে, দ্যাট মিনস ডিগ্রি। আরটা হচ্ছে ভালনারেবিলিটি, সেটাও একটা ডিগ্রি, সেটা হচ্ছে কতটুকু আপনি আনএবল টু কোপ আপ উইথ ইউর অ্যাডভার্স ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস অর অ্যাডভার্স ডিজাস্টার ইম্প্যাক্টস। So it's a combination of three things: sensitivity, exposure, adaptive capacity. আমরা এতক্ষণ যে শব্দগুলো পড়ে আসলাম সবগুলো যখন ইন্টারেকশন হয় তখনই আমরা ভালনারেবিলিটিটাকে খুঁজে বের করতে পারি। আমরা এক্সপোজার পড়ে এসেছি, রাইট? সো ভালনারেবিলিটি হাই তখনই হবে যখন আপনার এক্সপোজার এলিমেন্টগুলো আনএবল হবে টু কোপ আপ করার জন্য ওই ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড ইভেন্টকে। আপনার কতটুকু এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হইল, কতগুলো এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হইল। সেন্সিটিভিটিটা কি দেখেছিলাম? টু ডিগ্রি, যেটা কিনা এফেক্টেড হয়েছে। সো আপনার এখানে কি কোন গ্রুপটা এফেক্টেড হয়েছে? শিশুরা বেশি এফেক্টেড হয়েছে নাকি অন্য গ্রুপ পার্সনের ডিসেবিলিটি বেশি এফেক্টেড হয়েছে, আর নাকি হচ্ছে আপনার যেই ধান গাছটার কথা আমরা এক্সাম্পল গুলো দিলাম সেই ধান গাছ বেশি এফেক্টেড হয়েছে, আর নাকি আপনার অন্য এমিনিটিস বেশি এফেক্টেড হয়েছে, অথবা আপনার এই সব কিছু হচ্ছে এফেক্টেড হয়েছে। কোনটা বেশি এফেক্টেড হয়েছে ডিপেন্ডস অন ইওর নিজের ফিজিক্যাল রেঞ্জ,
বলতে বুঝাচ্ছি আপনার সেটা it could be related to your nature, your ecosystem, or it could be related to human beings. ক্যাপাসিটি ছিল কিনা ওই পার্টিকুলার টাইমে, আমরা একটু আগে দেখেছি অনেকগুলো অ্যাডাপ্টেশনের অপশনস এর এক্সাম্পল। আপনি যে ইম্প্যাক্টেড হইলেন কোনো একটা ইনসিডেন্ট দ্বারা, সেই সময় আপনার অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা ছিল কিনা, অথবা আপনার কি জিরো অ্যাডাপটিভ ক্যাপাসিটি আছে কিনা এই মুহূর্তে টু কোপ আপ উইথ দ্য ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড ইভেন্ট, সেইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার ভালনারেবিলিটি কি বেশি নাকি ভালনারেবিলিটি আপনার কম কোনো একটা ডিজাস্টারের দ্বারা ইম্প্যাক্ট হওয়ার জন্য। সো এটা মনে রাখবেন, বোথ আর রিলেটেড টু ডিগ্রি, সেন্সিটিভিটি অ্যান্ড ভালনারেবিলিটি। সেন্সিটিভিটি না ক্যালকুলেট করে ইউ ক্যান নট ক্যালকুলেট ইউর ভালনারেবিলিটি ডিগ্রি। এই জায়গাটাতে দেখেন আমরা একটা ছবি দিয়েছি, যেই হ্যাজার্ডটা আমরা দেখেছিলাম পাথরের বড় গোলাটা, সেটা একটা হ্যাজার্ড, সেটা পরে যেতেও পারে আবার নাও যেতে পারে। তার মানে এক্সপোজার এলিমেন্ট গুলো কি কি আছে নিচে, এক্সপোজার এলিমেন্ট গুলো আছে হয়তোবা একটা ইকোসিস্টেম এখানে আছে, অথবা এখানে গাছপালা আছে, এখানে মানুষগুলো আছে। দেখেন সেন্সিটিভিটি এই প্রত্যেকটা মানুষের কিন্তু এক এক রকম। এখানে ছোট বাচ্চা যে সবচেয়ে বেশি টু বি ইম্প্যাক্টেড, মহিলাটা যেটা আছে সেটার চেয়ে। আবার যদি আমরা পুরুষ মহিলার মধ্যে ক্যালকুলেট করি সেন্সিটিভিটি ডিগ্রি টু বি ইম্প্যাক্টেড, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে ফিমেলটা হচ্ছে মোর সেন্সিটিভ টু মেল টু বি ইম্প্যাক্টেড এই গোলার দ্বারা আঘাত পাওয়ার ক্ষেত্রে। তার মানে নিচে এক্সপোজার আছে, নিচে উপরে হ্যাজার্ড আছে, নিচে এক্সপোজার আছে, নিচে সেন্সিটিভিটিও আছে। হোয়াট অ্যাবাউট অ্যাডাপটিভ ক্যাপাসিটি? সো টু কোপ আপ উইথ দ্য ইম্প্যাক্টস। তার মানে দেখেন এখানে একটা মানুষ যে বোঝার চেষ্টা করার সাথে সাথেই কিন্তু দৌড়ে চলে যাচ্ছে, রাইট? সো হি অর শি হ্যাজ মোর অ্যাডাপটিভ ক্যাপাসিটি দেন দ্য আদার্স। এখানে তিনজন যারা দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখছে যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। এখানে সবচেয়ে কম অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা হচ্ছে এই বাচ্চাটার, বিকজ he or she has no decision making capacity, she has no understanding যে what is going to be happen if this hazard জিনিসটা যদি না মাথায় পড়ে। সো সে ঠায় দাঁড়িয়ে হয়তো বা বুঝার চেষ্টা করছে কি হতে যাচ্ছে। সো তার চেয়ে আবার অ্যাডাপটিভ ক্যাপাসিটি হচ্ছে পুরুষটার বেশি, মহিলাটার চেয়ে অ্যাডাপটিভ ক্যাপাসিটি হচ্ছে পুরুষটার চেয়ে আবার কম। মহিলাটা হয়তোবা এখন দাঁড়িয়ে দেখছে, তারপরে হয়তোবা একটু পরে একটা দৌড় দিয়ে চলেও যেতে পারে বাচ্চাটার আগে। তার মানে মহিলাটার অ্যাডাপটিভ ক্যাপাসিটি হচ্ছে বাচ্চাটার চেয়ে একটু বেশি, আর সবচেয়ে বেশি অ্যাডাপটিভ ক্যাপাসিটি হচ্ছে এখানে পুরুষটার। এই তিনজনের মধ্যে যারা দাঁড়িয়ে দেখছে, একজন তো চলেই গেল কারণ সে মোর অ্যাডাপটিভ, সে আগেই বুঝে ফেলেছে যে এটা পড়ে যেতে পারে, সে দৌড় দিয়ে চলে গেল। তার মানে তার ফিজিক্যাল ক্যাপাসিটি টু রান হচ্ছে এই সবার চেয়ে বেশি, অথবা ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং ক্যাপাসিটি হচ্ছে এদের সবার চেয়ে বেশি। দ্যাটস ওয়াই এই জায়গায় সবচেয়ে ভালনারেবল গ্রুপ হচ্ছে বাচ্চাটা, তারপরে হচ্ছে মহিলাটা, তারপরে হচ্ছে আপনার পুরুষের ভালনারেবিলিটি হচ্ছে এখানে ভেরি লো। কিন্তু দেখেন এই জায়গাটাতে যদি পুরুষটার আমরা বলছি যে অ্যাজ এ ফিজিক্যাল ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট উইথ দিস ইম্প্যাক্ট, পুরুষটার হচ্ছে সবচেয়ে বেশি ক্যাপাসিটি এখানে আছে অ্যাডাপ্টেশনটা করার। কিন্তু এই পুরুষটা যদি একটা পার্সোনাল ডিসেবিলিটি হয় অন দ্য স্পটে, এখানে অনেকগুলো গ্রুপ আছে, রাইট? তাহলে এখানে যদি আমরা এখানে এই পুরুষটাকে ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন হিসেবে চিন্তা করি, দেন what would be the scenario? Scenario হচ্ছে এই ফিজিক্যাল অ্যাবিলিটি লোকটা কিন্তু তখন ওই উইমেনের চেয়েও বেশি ভালনারেবল হয়ে যাবে। সো ইট ডিপেন্ডস অন মেনি থিংস যে আপনি কতটুকু ভালনারেবল। আমি শুধু একটা এক্সাম্পল এখানে হিউম্যান বিং এর উপরে দিয়েছি, আরো অনেক এক্সাম্পল আপনারা, আমরা তো ভালনারেবিলিটি শুধু হিউম্যান দিয়ে ক্যালকুলেট করি না, এটা একটা সোশ্যাল অ্যাসপেক্টস হিউম্যান বিং। আমরা এখানে ইকোনমিক ভালনারেবিলিটি ক্যালকুলেট করি, আমরা এখানে সোশ্যাল
vulnerability ক্যালকুলেট করি, আমরা এখানে physical vulnerability ক্যালকুলেট করি। সো there are different kinds of vulnerability. আমরা এখানে indicators ব্যবহার করি যে এখানে কোন জায়গাটাতে vulnerability is high, কোন জায়গাটাতে vulnerability is low. সো যে যখন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করবে তাহলে আপনারা এই জায়গাগুলোতে কিন্তু টাচ করবেন। শুধু আপনাকে বললেই হবে না যে এটা বললে হবে না। কেন এটা ভালনারেবল, তার ভালনারেবিলিটিটা বেশি, কেন তার ভালনারেবিলিটিটা কম। সো দ্য ডেফিনিশন ইজ, সো ডিগ্রিটা কি টু আপনি ওই কে জিনিসটা দ্বারা ইম্প্যাক্টেড হবেন, উইচ ইজ সেন্সিটিভিটি। আর হচ্ছে আপনার সিস্টেম কতটুকু আনএবল টু কোপ উইথ দ্য ক্লাইমেট চেঞ্জ ইনসিডেন্ট, সেটা হচ্ছে আপনার ভালনারেবিলিটি। এখানে আমরা একটা গ্রাফ ডায়াগ্রাম একটা ব্যবহার করেছি। এখানে দেখেন আপনার হাই ভালনারেবিলিটি কখন হচ্ছে, যখন আপনার সেন্সিটিভিটি আর অ্যাডাপটিভ ক্যাপাসিটি, সেন্সিটিভিটি আর এক্সপোজারের পাল্লা হচ্ছে বেশি, মানে নিচে নেমে গেছে, এতই ভারী, অনেক বেশি সেন্সিটিভিটি আছে, অনেক বেশি এক্সপোজার আছে রাদার দেন অ্যাডাপটিভ ক্যাপাসিটি, দেন ইউ মে হ্যাভ হাই ভালনারেবিলিটি সিনারিও। আর যদি দেখেন যে আপনার অ্যাডাপটিভ ক্যাপাসিটির পাল্লা অনেক ভারী, নিচে নেমে গেছে রাদার সেন্সিটিভিটি অ্যান্ড এক্সপোজার, তখন সেটাকে আমরা বলছি লো ভালনারেবিলিটি। অ্যান্ড হু ইজ দ্য মোস্ট ভালনারেবল গ্রুপস, আমি এতক্ষণ অনেকগুলো এক্সাম্পলস দিয়েছি। এখানে যারা এল্ডারলি, যারা ডিসেবল পিপল, পার্সোনাল ডিসেবিলিটি যারা আছে, যারা শিশু, ইট কুড বি মেল অর ফিমেল, দুইটা শিশু বাচ্চা, এখানে যারা ট্রান্স আছে তারা, যারা দলিত কমিউনিটি আছে তারা, গ্রুপস যে কোনো ডিজাস্টার দ্বারা ইম্প্যাক্ট হওয়ার ক্ষেত্রে। এবার আমরা একটা ভিডিও দেখি। Up high in the mountains lives Maria. A few kilometers down, at the seashore, lives Tomas. Even though they live in very different places, Tomas and Maria want to know how to adapt to climate change effects. Who is more vulnerable to climate change effects? It depends. Let's imagine that as a consequence of a temperature increase, the ocean level rises and the seashore has to face a terrible flood. Who is more exposed to it? Because of their closeness to the sea, Tomas' family is more exposed. Let's take another scenario. What happens if Maria stops living at the mountain and moves to the seashore? She would automatically be exposed to flooding. But since Maria and her family are aware of the dangers that come with living at the seashore, they decide to modify their house into a stilt house. Now, both houses stand at the seashore and are equally exposed. Which family is more at risk of losing their home? Which family is more threatened by flooding? Exactly, the Math family. They are more at risk because their home is still at seashore level and they may lose it if powerful flooding happens. Exposure combined with sensitivity results in potential impact, and in this case, the Max family was more impacted by the flood than Maria's. The reality is more complex than that, and there are many variables involved in the adaptation process. Tomas' family is larger, his wife, their 5 children, both grandparents, and him, all living in the same seashore home. Meanwhile, at the stilt house, Maria's family is small. She lives with her husband and 2 children. Tomas' family has a bicycle, and Maria's has a car. Tomas' family has some money, and Maria's has a savings account, a credit card, and even a cell phone. Which family is less capable of adapting if flooding occurs? Tomas' family. Their circumstances do not allow them to react to the flood as well as Maria's, which has more budget, a car to allow them to escape faster, and a cell phone that would allow them to receive an alert prior to the events so they can react on a timely manner. The sum of all these elements allows us to identify vulnerability.
Which family is more vulnerable to the flood? The Mas family again. They are more vulnerable because their potential impact is greater and they have fewer elements to respond correctly to the flood. Tomas needs to find a solution and take the necessary actions in order to reduce his vulnerability. All those actions are adaptation measures. Okay, now Tomas has reduced the possible impact of a flood. He raised his ability to adapt, even though he's still living at the seashore and his family is more prepared for the next flood. আমরা কি এই স্লাইডটা থেকে বুঝতে পারলাম এতক্ষণ যে আমরা যে বিষয়গুলো ব্যবহার করেছি এতক্ষণ এক্সাম্পলস হিসেবে, সেই এক্সাম্পলস গুলোই কিন্তু এই ভিডিওটাতে আছে। আমি আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করব, আপনারা আবার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে কোন জায়গাগুলোতে আসলে কে বেশি ভালনারেবল হচ্ছে, কে বেশি রিস্ক জোনে আছে এবং কেন আছে। আমরা কি বুঝতে পেরেছি যে কোন ফ্যামিলিটা বেশি ভালনারেবল towards flood or any other disaster? জি আপু, Yes, বুঝতে আপু। পেরেছি। ওকে, সো এবার আমরা হচ্ছে সবচেয়ে লাস্ট কম্পোনেন্টে যাই, সেটা হলো রিস্ক। এই শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করেছি সবগুলো শব্দকেই আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি রিস্কটাকে ক্যালকুলেট করবেন। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডিজাস্টার রিস্ক আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক। আমরা যখন আমাদের দেশের মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথবা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন হচ্ছে রিস্ক ক্যালকুলেট করে, আমাদের দেশ তো একটা ডিজাস্টার প্রোন কান্ট্রি, সো রিস্কটাকে যখন ক্যালকুলেট করে ফর এ ডিজাস্টার, তখন তারা ক্যালকুলেট করে আসলে কিভাবে, তখন তারা ক্যালকুলেট করা হচ্ছে প্রবাবিলিটি অফ হ্যাজার্ড, যেটা হচ্ছে ওরা মাল্টিপ্লাই করে ইম্প্যাক্ট দিয়ে। আর ক্লাইমেট চেঞ্জ রিস্ক যদি আমরা ক্যালকুলেট করতে চাই তখন আপনাকে অবশ্যই এই শব্দগুলো ব্যবহার করতে হবে, হ্যাজার্ড, এক্সপোজার, ভালনারেবিলিটি। ভালনারেবিলিটির ভিতরে আছে সেন্সিটিভিটি অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটি। এই জায়গাটাতে দেখেন রিস্কের আসলে সংজ্ঞাটা কি। রিস্কের সংজ্ঞাটা তো আসলে সেটাই, রিস্ক হচ্ছে একটা পোটেনশিয়ালিটি, রিস্ক হচ্ছে অলওয়েজ প্রবাবিলিটি। রিস্ক তো প্রবাবিলিটি ছাড়া তো আর কিছু হইতে পারে না, কারণ ইটস গোয়িং টু বি হ্যাপেন। এই সেক্টরটা সবচেয়ে বেশি রিস্কে আছে ফ্লাড দ্বারা ইম্প্যাক্ট হওয়ার জন্য, ফর এক্সাম্পল এগ্রিকালচার। আরেকটা ডিজাস্টার দ্বারাও এটা ইম্প্যাক্টেড হতে পারে, যেমন হচ্ছে সাইক্লোন অ্যান্ড স্টর্ম সার্জ। তাহলে এই জায়গায় দেখেন পোটেনশিয়ালিটি টু হার্ম হ্যাজার্ড ছিল, আর যখন হচ্ছে প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করি, এখানে এই বাচ্চাটার উপরে যেটা আমরা দেখেছিলাম আগে, যেটা যখন প্রবাবিলিটি এটা সংঘটিত হইলো এবং তার উপরে পড়লো, সেটা একটা ডিজাস্টার হইলো এই মানুষটার জন্য। সে হয়তো বা এখন তার এক্সটার্নাল হেল্প লাগবে, সে যদি না মারা গিয়ে থাকে তাহলে তাকে হচ্ছে উঠিয়ে হসপিটালে পৌঁছানোর জন্য তাকে এখন এক্সটার্নাল হেল্প দিতে হবে, মারা গেলেও এক্সটার্নাল হেল্প দিতে হবে। কিন্তু যখন এটা প্রবাবিলিটি থাকলো যে এটা ইট কুড বি ফল, তখন হয়তো বা আমরা সেটাকে রিস্ক হিসেবে ক্যালকুলেট করতে পারি। এটা কিন্তু জেনারেল ডিজাস্টার রিস্কের কথা বললাম আমি এক্সাম্পলটা, বাট আপনি যখন ক্লাইমেট চেঞ্জ রিস্ক ক্যালকুলেট করবেন, দেন হিয়ার ইজ দ্য ফর্মুলা, হ্যাজার্ড, এক্সপোজার, ভালনারেবিলিটি, যেটার ভিতরে আছে সেন্সিটিভিটি অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটি। আমরা আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে অনেক বড় একটা ডকুমেন্ট, আপনারা অবশ্যই রিভিউ করেছেন আমি বুঝতে পেরেছি, এবং সোফার রিভিউ করে থাকলে আরো ভালো রিভিউ করে দেখবেন যে আসলে ওইখানে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অফ ডিফারেন্ট সেক্টরসটা দিয়েছে, সেটা আসলে কতটুকু চিন্তা আমাদেরকে এখন করতে বলে যে এত রিস্ক আমাদের এই মুহূর্তে আছে, অ্যান্ড ভালনারেবিলিটিটা এত বেশি। ভালনারেবিলিটি হওয়ার মানে ভালনারেবিলিটিটাকে মাথায় রেখেই কিন্তু রিস্কটাকে ক্যালকুলেট করা হয়েছে ওইখানে। তার মানে এখানে আপনাকে কতটুকু এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এগুলো আপনার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানটা পড়ে কিন্তু দেখবেন। এই জায়গাটাতে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল ব্যবহার করেছি। ওয়াটারের ক্ষেত্রে দেয়ার আর সো মেনি পোটেনশিয়াল ইম্প্যাক্টস, আর আমি এখানে একটা এক্সাম্পল ব্যবহার করেছি, ওয়াটার, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, আরো অনেকগুলো সেক্টর আছে। তো এখানে ওয়াটারের একটা এক্সাম্পল আমি দেই,
এই জায়গায় ওয়াটারের সাথে রিলেটেড কি একটা ক্লাইমেট হ্যাজার্ড আছে, একটা হ্যাজার্ড আছে হচ্ছে স্টর্ম সার্জ, সাইক্লোন, এটা। তাহলে দেখেন এটার পোটেনশিয়াল ইম্প্যাক্টটা কি হইতে পারে। আমার যখন স্টর্ম সার্জ হবে, হাইটের স্টর্ম সার্জ হবে, অনেক স্ট্রং ক্যাটাগরি 4-5 এর সাইক্লোন হবে লাইক সিডর, তখন আমার যে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট আছে যেটাকে আমরা পোল্ডার বলছি, সেটা ভেঙেও যেতে পারে, সেটা ব্রিচ হইতে পারে, রাইট? আমার সল্ট ওয়াটার ইনগ্রেস হতে পারে, সল্ট ওয়াটার আমার ইন্ট্রুশনটা আরো বেশি হইতে পারে। মাথায় রাখবেন, রিস্ক ইজ দ্য প্রবাবিলিটি। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা পোটেনশিয়াল ইম্প্যাক্ট শব্দটা ব্যবহার করছি। তাহলে এখানে রিস্কের লেভেলটা কি? এখানে রিস্কের লেভেল হচ্ছে এসএসপি, শেয়ার্ড সোশিও ইকোনমিক পাথওয়ে 1 থেকে 2.6 এর যদি হয়, মানে আমরা যদি নেট জিরো এমিশনের দিকে যাওয়ার জন্য দুনিয়ার যত কর্মকাণ্ড আছে সেগুলো করি, তাহলে হচ্ছে আমার রিস্ক হচ্ছে মিডিয়াম, ইটস নট লো ইয়েট। আর যদি আমার বিজনেস অ্যাজ ইউজুয়াল সারা পৃথিবীর মতো আমিও করতে থাকি, তাহলে হচ্ছে আমার রিস্ক হাই। দ্যাট মিন এসএসপি, শেয়ার্ড সোশিও ইকোনমিক পাথওয়ে 8.5 to 8.5 এর মধ্যে আর পৃথিবীর কর্মকাণ্ড চলতে থাকে, গ্রিনহাউস গ্যাস এমিশনের রেট না কমিয়ে আমি যদি ফসিল ফুয়েল ডেভেলপমেন্ট করতেই থাকি, দেন এই পোটেনশিয়াল ইম্প্যাক্ট গুলা হওয়ার রিস্ক কিন্তু ইজ হাই, নট মিডিয়াম। সো এইভাবে করে এখানে অনেকগুলো এক্সাম্পলস আমি দিয়েছি, প্রত্যেকটাই দেখেন ইদার মিডিয়াম অথবা হাই। এসএসপি 1 মানে নেট জিরো কর্মকাণ্ড আপনি এখন থেকে করতে থাকলেও আপনার পোটেনশিয়াল ইম্প্যাক্টস or risk level of water sector, agriculture sector, fisheries, livestock, either medium or high. That's why we have developed National Adaptation Plan and we have developed 113 interventions to minimize the risk and vulnerabilities of these sectors. আপনারা যদি অ্যাডাপ্টেশন প্ল্যানটা খুলেন তখন এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যেটা হচ্ছে এগ্রিকালচার। আপনারা হিট ওয়েভের কথা তো সবসময় শুনছেন, দেখছেন, অনুভব করছেন। হোয়াট অ্যাবাউট কোল্ড স্পেলস? আমরা যখন শীতটাকে পড়তে দেখি, শীত আমাদের দেশে এখন নাই বলতে গেলে, কিন্তু যখন শীতটা পড়ছে একটা কোল্ড স্পেল হচ্ছে, অনেক ভয়ঙ্কর হচ্ছে, এবং এটা প্রবাবিলিটি অথবা এটার ফিউচার প্রজেকশন কিন্তু বলছে যে এই ধরনের কোল্ড স্পেলগুলো ইন ফিউচারে অনেক বেশি বাড়তে থাকবে ইন বাংলাদেশ। তাহলে এটার সাথে রিলেটেড সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড সেক্টরটা কোনটা? সেটা হচ্ছে এগ্রিকালচার। আমার potential impact হচ্ছে crop damage, phenological changes, pest and disease, high temperature-ও যেমন ক্রপের ডিজিজ হয়, কোল্ড টেম্পারেচার কিন্তু ক্রপের ডিজিজ হয়। এইটাতে দেখেন রিস্ক লেভেল হচ্ছে বোথ পার্টিতে। আমার যদি এখনই নেট জিরো কর্মকাণ্ড শুরু হয়, তাও আমার এটার এসএসপি 1 to 6 থেকে হচ্ছে আমার রিস্ক হাই। আবার যদি আমি ফসিল ফুয়েল ডেভেলপমেন্ট পৃথিবীকে করতে দেখি, তখনও আমার রিস্ক হচ্ছে ভেরি হাই। তার মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোথায় আসলে যাচ্ছি। আমাদের এখন থেকে কেন চিন্তা করতে হবে যে উই হ্যাভ টু অ্যাক্ট নাও টু মিনিমাইজ আওয়ার রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটিস। তো এই সবগুলা টার্মিনোলজি বলার পর আমি যেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করতে চাই যে কিভাবে আসলে রিস্কটাকে অ্যাসেস করা যায়। সো দেয়ার ইজ টু অপশন, ওয়ান ইজ কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট। কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টটাই আমরা হাই, মিডিয়াম, লো হিসেবে বলে থাকি, অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টকে আমরা বিভিন্ন ধরনের ম্যাপ, ইন্ডেক্সেস এর মাধ্যমে কিন্তু বলে থাকি। সেইখানে অ্যাসেসমেন্টের যে ক্যালকুলেশনগুলো সেগুলো অনেকভাবে করা হয়ে থাকে। এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়েছিলাম। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম ইল্ড ডিক্রিজ হবে 14.1 tons, যেটা হচ্ছে consequence precipitation and reduced risk 1%, then what would be your risk গুণ করেন, তাহলে হচ্ছে এটা রিস্ক ভ্যালু হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে ডিজাস্টার রিস্কের মতো করে এখানে আমি দেখিয়েছি এক্সটেন্ট অফ কনসিকুয়েন্সেস অ্যান্ড প্রবাবিলিটি অফ হ্যাজার্ড। তাহলে এক্সটেন্ট অফ কনসিকুয়েন্সেস এর ভিতরে আপনার বাকি যে কম্পোনেন্টগুলো আমরা এতক্ষণ পড়লাম সেটা আছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে আপনার
ম্যাক্সিমাম ইল্ড ডিক্রিজ হইল মাত্র 2.1, যেটা কনসিকুয়েন্স, যেটা রিডিউস প্রিসিপিটেশনের দ্বারা হইল, যেটা প্রবাবিলিটি হচ্ছে 80%। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা মানে হচ্ছে এটা রিস্ক ভ্যালু খুবই কম, 1.7। এটা মানে হলো আপনার প্রবাবিলিটি যদি হয় অনেক বেশি, লাইক আপনার ফ্লাডের প্রবাবিলিটি যদি হয় আপনার মোর দ্যান 80%, কিন্তু আপনার এটার ইম্প্যাক্টটা হলো অল্প, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার রিস্ক কমে যাবে। কারণ এটার কম্বিনেশনগুলো কি আপনারা যদি চিন্তা করেন, হ্যাজার্ড তো আছেই, এক্সপোজার, ভালনারেবিলিটি, সেন্সিটিভিটি। সো আপনি কতটুকু ইম্প্যাক্টেড হচ্ছেন, প্রবাবিলিটি বেশি থাকার পরেও যদি আপনার ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে কিন্তু আপনার রিস্ক ভ্যালু অটোমেটিক্যালি কমে যাবে। আগের স্লাইডটাতে আমরা এই সবগুলা সেক্টরের রিস্ক ভ্যালু কেন মিডিয়াম আর হাই দেখলাম, কারণ আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের কনসিকোয়েন্স কিন্তু কোনোভাবেই কমছে না, কারণ আমার ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টস বেড়েই চলছে। দ্যাটস ওয়াই এটা রিস্ক ভ্যালু মিডিয়াম হয় নাই, সরি লো হয় নাই, মিডিয়াম হয়েছে অথবা হাই হয়েছে। এখানে একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টের একটা ডায়াগ্রাম, আমরা এটা কোয়ালিটেটিভলি যখন রিস্ক অ্যাসেস করি তখন এটা ব্যবহার করি। বাট বিফোর ইউজিং দিস ম্যাট্রিক্স ইউ হ্যাভ টু হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং অন রিস্ক ক্যালকুলেশন, ম্যাট্রিসেস এটসেট্রা এটসেট্রা। আর আপনার কোয়ালিটেটিভ রিস্ক ক্যালকুলেশনে আপনার যেটা সবচেয়ে বেশি নেসেসারি সেটা হচ্ছে ইওর এক্সপার্ট জাজমেন্ট। দ্যাটস ওয়াই আমি আমার লেকচারের শুরুতে যেটা বলেছিলাম যে আপনি এখনই রিস্কটাকে হয়তো বা ক্যালকুলেশনের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট না এই মুহূর্তে, কারণ আপনার ক্লাইমেট চেঞ্জ রিস্ক, ক্লাইমেট চেঞ্জ সেন্সিটিভিটি, ভালনারেবিলিটি, অ্যাডাপটিভ ক্যাপাসিটি, এই জায়গাগুলোতে প্রচুর দক্ষতা মানে দক্ষতা অর্জন করতে হবে। অথবা আপনি যদি দক্ষতা অর্জন না করে থাকেন এবং কোয়ালিটেটিভলি কোয়ান্টিটেটিভলি রিস্কটাকে অ্যাসেস করতে চান, দেন আপনার ওই জায়গাটাতে এরর আসবে। কারণ আমি যেটা বুঝবো, আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, অথবা আমার মতো যারা অনেক বছর ধরে কাজ করছে, তারা কিন্তু আমরা কোয়ালিটেটিভলি বলতে পারবো, কারণ এই জায়গাটাতে হয়তো বা রিস্কটা মিডিয়াম না হয়ে লো হইতে পারে। কারণ এটা কেন লো হইতে পারে, এটার অ্যাডাপটেশন ক্যাপাসিটিটা কি আছে সেটা হয়তো বা আমার জানা আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে লো দিতে পারবো। কিন্তু আপনার যদি ওই পার্টিকুলার সেক্টর স্পেশালাইজেশন না থাকে, তাহলে কিন্তু আপনি এটাকে হাই দিয়ে দিতে পারেন মিস্টেকেনলি। তাহলে ওই জায়গাটাতে পড়াশোনা করে জাজমেন্টটাকে ব্যবহার করতে হবে। সো এখানে সেম কিন্তু ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ ক্লাইমেটিক হ্যাজার্ড ইজ কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, আর এক্সটেন্ট অফ কনসিকুয়েন্স, এই দুটার ইন্টারাকশন যেখানে গিয়ে হয় সেটাকে আমরা গিয়ে বলছি লেভেল অফ রিস্ক। যেমন প্রবাবিলিটি অফ ক্লাইমেটিক হ্যাজার্ড যদি হাই হয় আর এক্সটেন্ট অফ কনসিকুয়েন্স যদি মিডিয়াম হয়, তাহলে যে এই দুইটা যেখানে ইন্টারেক্ট করবে সেটাই হচ্ছে আপনার লেভেল অফ রিস্কের জায়গা। হাই যদি প্রবাবিলিটি অফ ক্লাইমেটিক হ্যাজার্ড হয়, এক্সটেন্ট অফ কনসিকুয়েন্স যদি মিডিয়াম হয়, তাহলে আপনার লেভেল অফ রিস্ক হচ্ছে মিডিয়াম। আপনার প্রবাবিলিটি অফ হ্যাজার্ড যদি হাই হয় আর এক্সটেন্ট অফ কনসিকুয়েন্স যদি হাই হয়, তাহলে আপনার লেভেল অফ রিস্ক হচ্ছে হাই। এইভাবে করে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করে থাকি। এখানে আমি আরো দুটো ম্যাট্রিক্স দেখিয়েছি যে আমরা যখন কোয়ালিটেটিভলি রিস্কটাকে ক্যালকুলেট করি তখন আমরা কিভাবে করে থাকি। আমাদের শুরুতেই তো হ্যাজার্ড ক্যালেন্ডার তৈরি করতে হয়, যে কোন মাসে কোন সময়টাতে এটা হ্যাজার্ডটা হচ্ছে এবং ইজ ইট ডিক্রিজিং ট্রেন্ড অর ইজ ইট ইনক্রিজিং ট্রেন্ড, সেগুলোকে আমরা হাই সিভিয়ারিটি, লো সিভিয়ারিটি, মিডিয়াম সিভিয়ারিটি দিয়ে ক্যালকুলেট করে থাকি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আবার ক্যালকুলেট করি what are the impacts, what are the vulnerable factors, what are the vulnerable sectors যেটা এই হ্যাজার্ড দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে। এখানেও আমরা লো সিভিয়ারিটি, মিডিয়াম সিভিয়ারিটি, হাই সিভিয়ারিটি দিয়ে ক্যালকুলেট করে থাকি। ওয়েটেজ বলি এটাকে, আমরা কোয়ালিটেটিভলি আমরা এটাকে ওয়েটেজ দিচ্ছি, ইটস নট কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভলি আমরা এটাকে ওয়েটেজ দিচ্ছি, আমরা নির্ধারণ করে নিচ্ছি যেমন +3 হচ্ছে আমার হাই সিভিয়ারিটি। আপনারা যদি গ্রাফ ম্যাট্রিক্সটা দিকে একটু তাকান, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সবার প্রথম যে হ্যাজার্ড ফ্লাড, সেটার জন্য আমরা লস অফ ফিল্ড ক্যাচ ফিশ ক্যাচ অথবা লস অফ ইনকামকে দিয়েছি হাই সিভিয়ারিটি। দ্যাট মিনস দিস টু সেক্টর হচ্ছে মোস্ট ভালনারেবল অথবা মোস্ট ইম্প্যাক্টেড সেক্টরস,
regarding flood incident. এটা একটা ম্যাট্রিক্স যেটা আমরা এখন কোয়ালিটেটিভলি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করি রিস্কটাকে হ্যাজার্ড, এক্সপোজার, ভালনারেবিলিটি। আমি একটু আগে যে ম্যাট্রিক্সটা দেখিয়েছি যে ইন্টারাকশনটা কোথায় হচ্ছে সেটা, এই জায়গায়ও হচ্ছে ইন্টারাকশনের খেলা। এটা যেহেতু হাতে কলমে দেখাইতে হয়, আমি এই জায়গায় আপনাদেরকে আর দেখাচ্ছি না, বাট এটা আপনাদের জন্য আমি দিলাম যে আমরা কোয়ালিটেটিভলি এই ম্যাট্রিক্সটা ব্যবহার করে কিন্তু কোনো একটা পার্টিকুলার সেক্টরের রিস্কটাকে ক্যালকুলেট করতে পারি, ক্লাইমেট চেঞ্জ রিস্কটাকে ক্যালকুলেট করতে পারি। তো হ্যাজার্ড, এক্সপোজার, ভালনারেবিলিটি। তো এই যে ভালনারেবিলিটি যে আছে এই 5টা রিস্কের ভ্যালুতে, ভালনারেবিলিটির ভিতরে কিন্তু আপনার সেন্সিটিভিটিও আছে, অ্যাডাপটিভ ক্যাপাসিটিও আছে। তো আমি একটু আগে যেটা বলার চেষ্টা করেছিলাম যে আনলেস আনটিল ইউ হ্যাভ সাম expert knowledge on your specific sector, you cannot calculate your qualitative risk. That's why আপনাকে অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনি কিভাবে করে আপনার রিস্কটাকে ক্যালকুলেট করবেন। সো আমার মনে হয় আমি এইখানে থামছি। মিম, যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন আমরা এখন কোয়েশ্চেন আনসার সেশনে যেতে পারি। সবার প্রথম আমার কাছ থেকে কোয়েশ্চেন, আমরা এতক্ষণ যে শব্দগুলো নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করলাম, আপনারা কি এটা বুঝেছেন কিনা? আমার মনে হয় এবার আমরা একটু সবাই ভিডিওটা অন করি। আমি অনলাইনে খুবই অপছন্দ করি লেকচার দিতে, কারণ আমি কাউকে দেখতে পারি না, আমি কারোর ফেস দেখে বোঝার চেষ্টা করতে পারি না যে আপনারা বুঝতে পারলেন কিনা। আমরা হাতে কলমে যেটা শিখাই সেটাও আমরা আসলে খুব মিস করি অনলাইনে। তো আমরা এখন সবাই যদি একটু ক্যামেরাটা অন করি, আমি একটু বোঝার চেষ্টা করি যে আপনারা কি কি বুঝেছেন, কোন জায়গাটা আমরা ডিসকাস করতে পারি। ওভার টু ইউ, মিম। Thank you so much, Apu. I think lots of information to digest. আর আপুর সেশনগুলো খুবই ইন্টেন্স হয় আমি জানি। আর আই থিঙ্ক আপনাদের জন্য একটা ভালো ক্ল্যারিফিকেশনের জায়গাটা হবে যে টার্মিনোলজি গুলো আমরা অনেকে হয়তো বা টার্মগুলোর সাথে আগে থেকে শুনেছি, কিন্তু স্পেসিফিকলি কি ডেফিনেশন ওয়াইজ কোনটা কি মিন করে। সো আজকে আই থিঙ্ক আরো ভালোভাবে ক্ল্যারিফাই হয়েছে আমরা। সো আমি কোশ্চেন নিব অবশ্যই। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এবং আমার কোশ্চেনটা হচ্ছে আমরা কি বুঝেছি কিনা, মানে অল্প হলেও বুঝতে পেরেছি কিনা। I can understand there are so many information to digest in one day. তারপর I tried my best যতটুকু সোজা করে বলা যায়। আপু লাস্টে ম্যাট্রিক্সগুলো আই থিংক হাতে কলমে শিখতে পারলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। বাকিটুকু সবটুকুই বুঝেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এখান থেকে অ্যাটলিস্ট 10%ও ইনফরমেশন বাসায় নিয়ে যেতে পারেন, বাসায় বসে আছেন যদিও, বাসায় বসে বসে যদি অ্যাটলিস্ট 10% ইনফরমেশনও গ্র্যাব করতে পারেন ফ্রম দিস লেকচার, তাহলেও আমি মনে করব যে আমরা সার্থক। কারণ এই জায়গাগুলো তো আসলে এত সোজাও না, এত কঠিনও না, রাইট? আমরা এখনো কোনো জায়গায় গেলে হ্যাজার্ড আর ডিজাস্টারের মধ্যে পার্থক্য যখন কাউকে বলতে শুনি, আমাদের মাথাটা খুব খারাপ হয়ে যায়। কারণ ডেফিনিশন যদি আপনি না বুঝেন, আপনি কখনোই রিস্ক ক্যালকুলেট করতে পারবেন না। হাতে কলমে বোঝার যে বিষয়টা আপনারা বললেন, এটার জন্য মাই সাজেশন ইজ আপনারা এখন থেকে নিজেকে প্রস্তুত করেন, আপনারা পড়াশোনা করেন অনেক বেশি বেশি। এখন সব কিছুই হচ্ছে ওপেন, যত ধরনের জায়গা আছে যেখান থেকে আপনারা এই সোর্সগুলো থেকে নিয়ে পড়াশোনাটা স্টার্ট করতে পারবেন। আপনারা এখনো স্টুডেন্ট, আপনারা পড়াশোনা করতে থাকেন। আমার মনে হয় আপনারা যখন আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকবেন তখন আপনাদের এই জায়গাগুলো অনেক কাজে দিবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনারা যদি নিজেরাও আপনাদের থিসিসের সময় এই ক্যালকুলেশনগুলো করতে চান, তাহলেও কিন্তু সেই পড়াশোনাগুলো আপনাদের কাজে দিবে। সো ইটস মাই, আমি সবসময় সবাইকে বলি পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। কারণ এই জায়গাটা যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কথা বলছি,
এই জায়গাটা কিন্তু অলওয়েজ আপডেটিং। আমরা রিস্কের যেই সংজ্ঞাটা আপনাদেরকে এখন দেখালাম, গত 10 বছর আগে কিন্তু এটা এরকম ছিল না, তখন কিন্তু এটা অন্যরকম ছিল, রাইট? তাহলে এটা কিন্তু অলওয়েজ ইভলভিং। সো আপনারা এই সেক্টরে যদি কাজ করতে চান, আমি বলবো সবসময় টাচে থাকবেন পড়াশোনার সাথে, এবং ন্যাশনাল পলিসি প্ল্যানস এগুলো তো পড়বেনই, অ্যাজ ওয়েল এজ আপনারা পড়বেন হচ্ছে অথেন্টিক সোর্স থেকে। আপনারা সব জায়গা থেকে কিন্তু পড়াশোনা করবেন না। আপনারা UNFCCC ইউনাইটেড অর্গানাইজেশনের সাথে রিলেটেড যে স্লাইড এগুলো আছে, কিংবা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্দাই ফ্রেমওয়ার্ক, UNDRR, ইউনাইটেড নেশনের যে সোর্সগুলো আছে, সেখান থেকে কিন্তু আপনারা তথ্য অথবা ইনফরমেশন কালেক্ট করে তারপরে পড়াশোনা করবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু মিসগাইডেড হবেন। বিকজ ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, অথবা ডিজাস্টার রিস্ক রিডাকশন অথবা ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের মধ্যে কিন্তু অনেক মিল, আবার কিছু পার্থক্য আছে। সেই দুইটাকে বুঝতে হলে কিন্তু আপনার দুই জায়গায় পড়াশোনা করতে হবে। সো আপনি ডিজাস্টার রিস্ক পড়তে গিয়ে আবার ক্লাইমেট চেঞ্জ রিস্কের সাথে গুলিয়ে ফেললেন না। সো দ্যাট ইজ মাই সাজেশন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপুর লাস্টের পয়েন্টগুলো আই থিঙ্ক ওয়েল নোটেড, যে আসলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর ক্লাইমেট চেঞ্জ যে আপনি যতই পড়বেন, আপনি দেখবেন যে আরো আপনার ইন্টারেস্ট গ্রো হচ্ছে এবং নিত্য নতুন আপনি অনেক তথ্য পাবেন। আর যেহেতু এই ফিল্ডটা অনেক ডাইনামিক, প্রতিনিয়তই হচ্ছে এই সেক্টরে বিভিন্ন তথ্য পাওয়া যায়, নলেজ আপডেট হয়। সো আই থিঙ্ক এটা সবার জন্য অনেক ইন্টারেস্টিং হবে। সো থ্যাংক ইউ আপু। আমি অনেক আমাদেরকে সময় একটা নিয়েছি case- মিম, এর জন্য আমি না মোটেও না না অ্যাপোলজি জানাতে চাই না। না, আই থিঙ্ক এটা অনেক ইনফরমেশন মানে ইনফরমেটিভ ছিল এবং সবাই এনজয় করেছে। আপনার সাথে সবাই ইন্টারেকশন আমি দেখছিলাম, সো ইট ওয়াজ অনেক ইন্টারেস্টিং ছিল। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে থ্যাংক প্লিজ ইউ, থ্যাংক ইউ আপনারা সো রেজ মাচ। করতে পারেন। অনলাইনে অনলাইনে তো আমরা ইন্টারেকশনটা কম করতে পারি, তারপরও এখানকার যারা যারা ছিলেন আপনারা অনেক ইন্টারেক্টিভ ছিলেন, এর জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আই থিঙ্ক উই ক্যান হ্যাভ এ কার কোনো সেলিব্রেশন প্রশ্ন উইথ অ্যান থাকবে? ইমোজি, যে আমরা কিরকম এক্সাইটেড ফিল করছিলাম। যদি সম্মুখে থাকতাম তো আমরা আই থিঙ্ক উই ক্যান ক্ল্যাপ ফর আপু, বাট উইথ ভার্চুয়াল, ইয়েস, লটস অফ ইমোজিস। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা একটা ছোটখাটো মেমোরি হিসেবে ফটো সেশন করতে চাই। সবার যদি কমফোর্টেবল হয়, একটু যদি আমরা আমাদের ফেসটাও শো করি ভিডিও অন করে। আর সবাই অনেক সময় দিয়েছেন, এটার জন্য অনেক থ্যাংক ইউ। বাট আই থিঙ্ক এই সেশনটা আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আর এটা সত্য যে 1 ঘন্টার সেশনে অনেক ইনফরমেশন কভার করা যায় না, স্পেশালি যখন আপু সেশন নিবে। So আপুর অনেক তথ্য দেওয়ার, ওটা 1 ঘন্টার মধ্যে সম্ভব হয় না। বাট হ্যাঁ, অনেক খুবই এনজয় করেছি আমরা সবাই। Thank you. I also enjoyed it a lot. Thank you so much for inviting me. আমি আরো সময় পেলে আরো কথা বলতাম। ইনশাল্লাহ আপুর So, সাথে হয়তোবা নেক্সট সেশনেও দেখা হবে সামনের। এবং ইনশাআল্লাহ আপু থেকে আমার এটা হচ্ছে নলেজ 1.1 ছিল এবং এর পরেরটা 1.2 হবে। তো তখনও আরো বেশি কিছু জানা যাবে। আর আমি অলওয়েজ ওপেন টু অ্যান্সার এনি অফ ইউর কোয়েশ্চেন। আপনারা আমাকে ইমেল করতে পারেন, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি যদি কখনো ফোন না ধরতে পারি, আমি অবশ্যই পরবর্তী সময়ে আবার সেটাকে কল ব্যাক করি। আপনারা আমার কাছ থেকে যদি কোনো ফার্দার কোনো কিছু ইনফরমেশন জানতে চান, কোনো কিছু বুঝতে চান, আপনারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। কারণ যেই নলেজটা আমি এতদিনে গ্যাদার করেছি, সেটা আমি অবভিয়াসলি চাই সবার মধ্যে ডিসেমিনেট করে দিতে, এবং অবশ্যই সেটা যেন আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আপনারা আজকে যেটা শিখেছেন, যেটা একটু হলেও বোঝার চেষ্টা করেছেন, সেগুলো মানুষকে ডিসেমিনেট করবেন। আনলেস আনটিল ইউ ডোন্ট ডিসেমিনেট ইউর গ্যাদার্ড নলেজ, আপনি কিন্তু সোসাইটির জন্য কিছু করলেন না। সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে অনেক অনেক আহ্বান জানাবো, গ্যাদার্ড নলেজ ডিসেমিনেট করবেন, অ্যান্ড অবভিয়াসলি মিস ইনফরমেশন না, রং ইনফরমেশন না, অবভিয়াসলি এটা যেন হয় একদমই সঠিক ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, লেটস পোজ
something in our camera, and I will be clicking the picture in 3, 2, 1. Another one. 3, 2, 1. Thank you so much, Apu. Thank you so much, থ্যাংক all ইউ the সো fellows. মাচ। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কোথাও না কোথাও দেখা হবে। টেক কেয়ার, স্টে ব্লেসড, বাই। থ্যাংক ইউ আপু। আপু হাফেজ আপু। আর ফেলোদের জন্য চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংক ছিল, আই হোপ আপনারা সবাই ফিল আপ করেছেন। ওকে মিম, আমি